এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চাম 0% বেকার জীবনটাই, ছিল না ঝিং চাকাচাক স্যুট বুট আর টাই, তোমারই টাচ লেগে আজ হয়েছি হাই ফাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। শর্ট দিত, শর্ট দিয়ে স্ট্রেট মেকআপ রুমে চলে যেত, মানে কি রে আজ খেয়েছি ভগবান, আগে রাতে কোথাও লিখে দিতে কয়েকশো কোটি টাকা পেল এই বিশাল একটা রোলস রয়েস গাড়ি, মলদ্বীপে 2টো বাড়ি, লিখে দিই হয়ে যাবে, এখন যা লিখছে হয়ে যাচ্ছে না। আগে হিরো কে ছিল? রাজদীপ গুপ্ত। কথা বলে যাচ্ছে 30 মিনিটের শুটিং করলাম এপিসোড, 22 মিনিট কথা বললে 22 মিনিট। আমি একদিন পায়েস বানিয়েছিলাম আর একদিন চিকেনের একটা প্রিপারেশন বানিয়েছিলাম। ভালো হয়েছে তো, বলছে ভালো হয়েছে, বলতে পারছি না ভালো 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 সাহেব রেখেছি, বাবা পল্টু রাখ। দাদা টিস্যু পেপার। এই সোলো ট্রাভেলের ব্যাপারটা মানে ইদানিং খুব উঠেছে, সোলো ট্রিপে গেছে। আমার বরাবর প্রশ্ন হচ্ছে সোলো ট্রিপে কি ছবিগুলো কে তুলে দেয়? তো যায় মানুষ বলে, ছবিগুলো কে তুলে দেয়? পেন ফ্রেন্ড বলে ভেবেছিল, তখন থেকেই ওর সমস্যাটা শুরু হয়েছে। দুটো যদি নিজেকে চিঠি লিখতো, ওই যে বললো বন্ধুদের সার্কেলে হবে না। নমস্কার, ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট উইথ দেবাঞ্জনাতে আজকে আমার সঙ্গে কারা আছে সেটা নতুন করে পরিচয় তোমাদের দেওয়ার কোনো দরকারই নেই, জাস্ট তো জিজ্ঞেস করব দুজনেই এই যে গরমের যে সূচনাটা হতে চলেছে কেমন আছো? ভালো আছে। হ্যাঁ, আমরা তো বেসিক্যালি এসি ফ্লোরে শুট করি, আমাদের এখনো অবধি কষ্ট শুরু হয়নি, তবে এর মধ্যেই গরম পড়েছেন তো আউটডোর শুরু হবে। এখনই হঠাৎ মনে হবে যে যারা গল্প লিখছেন তাদেরকে মনে হবে যে এই সময় দরকার, হ্যাঁ এই সময় দরকার যে টানা 3 দিন অবশ্য, হ্যাঁ রোদের মধ্যে আমরা ডিহাইড্রেট হয়ে শুকিয়ে কিশমিশ হয়ে। এটা যখন বললে জাস্ট মানে তোমার এরকম এক্সপেরিয়েন্স কোথায় হয়েছে সেটা একটু ছোট্ট করে শেয়ার করো, তুমিও শেয়ার করো। প্রচুর এরকম আমাদের শুটিং করতে গেলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়মই হচ্ছে যে গরমকালে মরা সাহেবের কোট পরে আগুনের সামনে দাঁড়িয়ে শট দিতে হবে এবং শীতকালে শিবন শাড়ি পরে হিরোইনকে গান গাইতে হবে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়ম একদম। আচ্ছা, এবার যেটা দুজনের আলাদা আলাদা করে একটু যাই, আমি প্রথমে একটু জানতে চাইবো দুজনেরই ছোটবেলাটা কিরম ভাবে কেটেছে, আগে ওর থেকে শুনতে চাইবো। ছোটবেলা অনেকে বলে আমি প্রচন্ড দুষ্টুমি করেছি, এটা করেছি এটা করেছি এটা করেছি, আমার সেরকম কোনো গল্প নেই, কারণ আমি প্রচন্ড শান্ত ছিলাম। আমি এখনো শান্ত। তো সাহেবের রিঅ্যাকশন দেখে যেটা বোঝা যাচ্ছে যে ও কি সত্যি শান্ত? কে জানতো? তুমি একটু ওর দুষ্টুমির নমুনাটা বলে দাও একটু। দুষ্টু না, ও হচ্ছে কি হতো, হচ্ছে ইরিটেটিং। ও অকারণে ইরিটেট করতে ভালোবাসে মানুষকে, কোনো কাজ নেই, মানে এটা সবার সঙ্গে করেন অবশ্য, মানে ধরো খুব চেনা পরিচিত যাদের কাছে ওর মানে শেলটা ভেঙে গেছে, হ্যাঁ ও তো ইন্ট্রোভার্ট, যাদের কাছে শেল ভেঙে গেছে তাদের কাছে ন্যাগ করতেই থাকবে, খোঁচাতেই থাকবে, করতেই থাকবে, মানে বাচ্চাদের একদম বাচ্চাদের। আচ্ছা আচ্ছা, এবার ওরটা মোটামুটি জানি, তোমারটা একটু জানতে চাইবো, তোমার শুরুটা কিভাবে হলো? আমি আগে মডেলিং করতাম, আমার স্কুল কলেজ আসানসোলে। আচ্ছা, তো তারপর সেখানে মোটামুটি কোন বয়স থেকে মানে ইন্ডাস্ট্রিতে শুরু করেছো কাজ? আমার মডেলিং শুরু 2018। আচ্ছা, আর আমার প্রথম সিরিয়াল হচ্ছে 2020-তে। আচ্ছা, 2020-তে। ওটা কি সিরিয়াল? অপরাজিতা। ওটা দেখার পরেই কোভিড শুরু হয়ে গেছে। আমরা কোভিডের সময় বাড়ি থেকে শুট করেছি, ক্যামেরা স্ট্যান্ডে রেখে একটা ডায়েরিতে সব, তখন ওটা হচ্ছিল, হ্যাঁ সব ডায়েরিতে
ডায়লগস লিখে সবকিছু মানে বুঝিয়ে দিল ডিরেক্টর যে এদিকে এদিকে লুক দিবি, এটা একটা আর ওটা আছে সুশান্তদার প্রজেক্টে একটা ভয়েস রেকর্ডের মতো আসে, সেটা শুনে চলছে থাকে। এবারে মাম্মাকে ডায়েরিটা নিয়ে ধরিয়ে দিতাম ক্যামেরার ঠিক পাশে, মাম্মা বলতো, আমি বলে যেতাম, মাম্মা বলতে পারি এবারে এটা মানে তো কাট করে হয়ে যেত, তো এটা শুরুতে মানে এরকম ভাবে একটা আর এটা কিন্তু খুব টাফ, মানে মানে কেউ কোথাও নেই, কারণ কিউ পাচ্ছি না, নিজে একা সবটা বলে যাওয়া, সবটা মানে ক্যামেরা বুঝে দাঁড়ানো, সবটা করা সত্যি মানে আমার কাছে প্রচন্ড টাফ ছিল। আর ওটা আমার প্রথম প্রজেক্ট ছিল, আমার খুব টাফ লেগেছে। ও যখন কোভিডের কথাটা বললো, তুমি কোভিডের টাইমটা কেমন ভাবে কাটিয়েছো? দেখো আমি পুরো কোভিডটাই একা ছিলাম, আচ্ছা, এবং আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা সময় ছিল কোভিডের টাইমটা, কারণ সেই সময় না নিজেকে রিইনভেন্ট করার একটা খুব ক্রুশিয়াল টাইম পেয়েছিলাম আমি। কারণ আমি তো 2019-এ সবে বাড়ি ছেড়ে বেরিয়ে একা থাকতে একটা নতুন জায়গায় একা থাকতে শুরু করেছি, এবং তারপরেই কোভিড হিট করেছে। হ্যাঁ, মানে তখনও রান্না বান্না নিয়ে অতটা পারদর্শী হইনি, সবে সবে শিখছি, এবং তারই মাঝখানে আর কি কোভিডের সময়টা না পুরো লাইফটাকে একটা অদ্ভুত ডিসিপ্লিনের মধ্যে নিয়ে চলে এসেছিলাম। তুমি কি সবকিছু নিজে করো, একা করো সবকিছু? হ্যাঁ, তখন যেহেতু আমি একা থাকছিলাম, একাই করছিলাম। তো আমি কোভিডের সময় সকালবেলা 5টার সময় বেরিয়ে যেতাম সাইকেল নিয়ে, যে পুরো কলকাতা একেবারে শুনশান, কোনো মানুষ নেই, পার্ক স্ট্রিটের মাঝখানে সাইকেল দাঁড়িয়ে রাস্তায় বসে আছি একা, কেউ নেই আশেপাশে, মানে পুলিশও নেই অত সকালে। এটা একটা অদ্ভুত মানে মানে পোস্ট অ্যাপোকালিপটিক একটা ফিলিং তৈরি হচ্ছে, মানে সবাই শেষ হয়ে গেছে, শহরে কেউ নেই, আমি একা রয়েছি। তো সকালবেলা সাইক্লিং করতাম, তারপর পুরো দিনের শিডিউলটা ছিল, এবং 8টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম, আবার পরের দিন এবং ওই একঘেয়েমি না আসলে, জানো তো আমার মনে হয়েছে যে ওই সময়টাতে এত সুন্দর নিজেকে ওই ডিসিপ্লিনটার মধ্যে ফেলতে পেরেছিলাম না, যে জাস্ট আফটার কোভিড আমার ওটা এত সাহায্য করলো আমাকে ক্যারিয়ার ওয়াইজ, যে আমি সেই ডিসিপ্লিনটার মধ্যেই পড়ে গেলাম। তখন শুটিং এর ক্ষেত্রে আমি এখনো শুটিং এ গেলে পরে আমি 7টা 7:30 মধ্যে ডিনার করে ফেলি, মেয়া তাহলে 9:30 অবধি শুটিং করতে হয় বলে। আচ্ছা, মানে 7টা 7:30 মধ্যে ডিনার করে ফেলো? হ্যাঁ, 7টা 7:30 তারপর বাড়ি এসে ঘুমিয়ে পড়ো? হ্যাঁ, বাড়ি এসে। সেটা কটা? সেটা যেহেতু শুটিং শেষ হয় বাড়ি ফিরতে 10:30 বেজে যায়। মানে এটা তো দেখা যায় না সাধারণত, মানে আর্টিস্টদের। তুমিও কি এরকম শিডিউল মেইনটেইন করো? না, আমি মাঝখানে করছিলাম, ডিনারটা করে দিচ্ছিলাম, তারপর আমি বাড়ি গিয়েও দেখছি আমার প্রচন্ড খিদে পাচ্ছে। স্বাভাবিক, আমি এটাই বলতে যাচ্ছি। এক মাস তো করেইছি, 7টা 7:30 8টার মধ্যে ডিনার করে ফেলছিলাম, তারপরে দেখছি বাড়ি আবার খিদে পেয়ে যাচ্ছে, এতবার তো খেলে চলবে না, তারপরে বললাম না বাড়ি গিয়ে খাবো। একটু সুস্মিতাকে জিজ্ঞেস করবো, তুমি এখানে মানে বাবা মার সঙ্গেই থাকো তো? ওকে, মানে তোমার ফ্যামিলিতে কে কে আছেন একটু যদি বলো। আমি, মাম্মা, বাপি, কাকাই আর মাফিন। মাফিনটা কি? কে কে তোমার ছোট? আমার আচ্ছা, ছোট না, অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা। তোমার কোনো পেট আছে? আই থিংক না, আছে। আমার একটাই পেট আছে, সে আমার স্টুডিওতে থাকে। আচ্ছা, হ্যাঁ, সেও চাপে। হ্যাঁ, সেও আমাদের স্টুডিওতে থাকে, এবং ও হচ্ছে আমার বডিগার্ড। তুমি কি পেট লাভার এমনিতে? আমি ছোটবেলা থেকে মানে জার্মান শেফার্ডের সঙ্গে বড়ই হয়েছি। আচ্ছা, বাড়িতে তোমাদের বাড়িতে ছিল, এবং আমি মানে আমার জন্মের পর থেকে, আমার জন্ম আগে থেকেই ছিল, জন্মের পর থেকে লিটারালি ওকে নিয়েই বড় হয়েছি। তো আমার মানে ও বন্ধু। হ্যাঁ, তারপর ওর নাম ছিল রানী। আচ্ছা, রানী চলে যাওয়ার পর ভীষণ প্যাথেটিক হয়। হ্যাঁ, চলে যাওয়ার পর আবার বেশ কয়েক বছর পর 2007-8 নাগাদ আবার আরেকটা কুকুর এলো, আরেকটা জার্মান শেফার্ড নিলাম আমরা। তাকে ওর নাম, তারও নাম রাখা হলো রানী, এলিজাবেথ মতো 1 2। তো তারপরে ও চলে যাওয়ার পর না, মানে আসলে মা সবথেকে বেশি কষ্ট না মা বাবার হয়, মানে মেইনটেইন করা থেকে চলে যাওয়ার পর ওরা এত বেশি ভেঙে পড়ে, মানে আমরা তো ধরো তাও কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ করে নেওয়া, এবং এতটা কষ্ট হয়। তো সেটা তখন মানে মা মানে প্রায় 1 মাস না খাওয়া দাওয়া করা। এক্স্যাক্টলি, আমিও ভাবতে পারি না আর কি। তোমার যে আছে তার কত বয়স? 3 বছর হবে। ছোট ঠিকই আছে, ছোট। হ্যাঁ, তো সেই কারণে মানে বাট আমার স্টুডিওতে মিঠু আছে, মিঠু আমার বডিগার্ড। হ্যাঁ, ও স্টুডিওতে সবাইকে মোটামুটি 70% লোককে কামড়ে ফেলেছে অলরেডি। ও কোনোদিন আমাকে কামড়াবে না। ও কেউ কথা বলতে এলেই আমি কান খাড়া করে দৌড়ে চলে যাবে, দেখবে যে কেউ কিছু করছে কিনা। হ্যাঁ, মানে লিটারালি কি রে কেমন আছিস বলে পিঠে চাপড়ে চলে যাবে একদম। আমাকেও ভালোবাসে। হ্যাঁ, আচ্ছা।
এবার একটু বলবো এই যে কথার একটা বিশাল দুজনে তোমাদের দুজনেরই এটার পেছনে বিশাল ক্রেডিট, একটা বিশাল সাফল্য পেলো। তো এইটা আজকালকার দিনে সিরিয়াল গুলো 3 মাস 4 মাসও বন্ধ হয়ে যাচ্ছে, এটা তুমিও সাক্ষী আছো। তো এই যে কথাটাই এত দিন ধরে সাকসেসফুলি মানে কেন মনে হয় চলছে, কি আছে? মানে টিমওয়ার্ক তো অবশ্যই আছে, মানে একটা তো মানে সবাই তো চেষ্টা করে একটা টিম মিলে কাজ করার প্রত্যেকটা প্রজেক্টে, তাও মানে হয় না একটা ইউএসপি, কথার ইউএসপিটা কি মনে হয় যে যার জন্য এটা এতটা সাকসেসফুল হলো? মানে গল্পে তো একটা নতুনত্ব আছেই ডেফিনেটলি, যেখানে একটা ছেলেকে এমন জায়গায় প্লেস করা হয়েছে যে বাড়ির কিচেন বা ক্যাফের কিচেন, হ্যাঁ কিচেনে সাধারণত ছেলেদেরকে বাংলা সিরিয়ালে দেখা যায় না, আর মেয়েটিকে এমন ভাবে প্লেস করা হয়েছে যে শি ইজ ট্রাইং টু গো আউট ইনটু দ্য ওয়ার্ল্ড এন্ড ফাইট, যেটাও আবার বাংলা সিরিয়ালে মেয়েদের ক্ষেত্রে সব ক্ষেত্রে দেখা যায় না। তো আমার মনে হয়েছে যে এই তাছাড়া ইউথফুলনেস রয়েছে একটা, আমাদের সিরিয়ালের মধ্যে কোনো কুটকাচালি নেই যে চায়ের মধ্যে বিষ খেয়ে দিল, সিরিয়ালে বরে আড়াইখানা করে, হ্যাঁ বরে আড়াইখানা, দুটো তিনটে বিয়ে, 3-4টে পরকিয়া, ওইগুলো আমাদের নিয়ে, আমাদের খুব মানে ফ্যামিলি ওরিয়েন্টেড, সবাই হই হই করছে, খাওয়া দাওয়া করছে, ফ্যামিলি বন্ডিংটা আছে, এবং সেটা আমার মনে হয় সেটা কোথাও একটা ওয়ার্ক করছে, কারণ এত স্ট্রেসফুল হেক্টিক লাইফের মধ্যে তারপরেও এসে আমরা সারাক্ষণ যদি টেলিভিশন নেগেটিভিটি দেখি, এবং সেটা হয়তো কিছুটা মানুষ ধাতস্থ হয়ে গেছে ওটা দেখতে দেখতে, মানে এইটা একটা টক্সিসিটি আমি বলবো, যে টেলিভিশনে মানে যতক্ষণ না ওই রকম হচ্ছে কিছু, হ্যাঁ তিনটে পরকিয়া, ততক্ষণ না মানুষ হচ্ছে কিছু একটা মিসিং সিরিয়ালটার মধ্যে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে সিরিয়ালের মধ্যে মানে সিনগুলোর মধ্যে প্রচুর কমেডি থাকে, আমাদের সিরিয়ালে কমেডিটা খুব ওয়ার্ক করে, কারণ তুমি জানো যে 1 নম্বর মেজবাড়ি যখন হতো বা ধ্যাত্তেরিকা যখন হতো, সেই ধরনের প্রজেক্ট গুলোতে তো মানে আউট এন্ড আউট কমেডি হতো, আর মানে সেই কমেডি তো আজকালকার দিনে হয়ই না। তো সেই মানে সবসময় ওই ধরনের শোজ গুলো না কিছুটা হলেও মানুষকে রিলিফ দেয় কোথাও একটা, আমার মনে হয়েছে যে কথার ক্ষেত্রে সেটা ওয়ার্ক করেছে, প্লাস ফ্রেশ একটা পেয়ারিং তৈরি হয়েছে, যেখানে আমি আর সুস্মিতা প্রথমবার কাজ করছি মানে একসাথে, আমি সিনেমা থেকে এসেছি, ও টেলিভিশন থেকে এসেছে, আমাদের মধ্যে একটা অদ্ভুত ইনভিশন ছিল ইনিশিয়ালি যে সিনেমা থেকে এসছে, তাহলে কি আমি আসছিলাম যে মানে ফার্স্ট তুমি তো অনেক এক্সপেরিয়েন্স, ঠিক আছে, ও তো প্রথম তোমার সাথে, তোমার কি রকম মনে হয়েছিল যখন লুক সেটে এসেছিল না, রে বিশাল অ্যাটিটিউড হবে, কথাই বলবে না, দেখে মনে হচ্ছিল প্রচন্ড রাগী, কেন করবো এমনি নতুন। তারপর মানে কি তারপর কি হলো, আইসটা ব্রেক হলো কিভাবে? তারপর আইস আমাকেই ব্রেক করতে, মানে ও কি কথা বলতে না, না ও খুব চুপচাপ, ও শর্ট দিত, শর্ট দিয়ে স্ট্রেট মেকআপ রুমে চলে যেত, মানে কি রে আজ খেয়েছি তাই চলে যেত। তুমি ভয় পেতে? ভয় এখনো পাই। তো সেটাই আমি দেখলাম যে তখন কোথাও একটা প্রফেশনাল জায়গা থেকেই ভাবতে শুরু করলাম যে মানে এখন যে ধরনের গল্প চলছে তাতে হিরো হিরোইনের মধ্যে ডিসটেন্স রয়েছে, তারাও ঝগড়া ছিল কিন্তু এরপর তো এই ঝগড়াটা ক্রমশ প্রেমের দিকে যাবে বা বিয়ে তার সাথে বিয়ের দিকে যাবে, তখন ওই শর্ট দিয়ে চলে যায়, তাই তো হয়ে গেছে। তো আমি খুব প্রফেশনাল জায়গা থেকেই হয়েছে যে না ঠিক আছে আইসটা ব্রেক করতে হবে। তো তারপরে যেটা হলো যে গ্র্যাজুয়ালি গ্রুপে সবাইকে একসঙ্গে, সব ভাই বোনদেরকে, যারা অরিন্দ আছে, রব আছে, আমাদের ডিরেক্টরকে সবাইকে একসঙ্গে বাড়িতে ডাকতে শুরু করলাম, যে তখন সুস্মিতাকে বললাম তুইও আয়, তো প্রথম ও আসতে চাইছিল না, তো তারপর বললাম তুইও আয়, তার সঙ্গে তুই দিয়াকেও নিয়ে আয়, হ্যাঁ আর তোর কোনো যদি বন্ধু থাকে তাকেও ডাক, তো ওর একটা কমফর্ট জোন তৈরি। তো আস্তে আস্তে ওই আইসটা ব্রেক করতে করতে ওইভাবে আর কি গ্র্যাজুয়ালি আমাদের সিরিয়ালে তো গল্প অনুযায়ী তাই চলছে যে আস্তে আস্তে আইস ব্রেক হচ্ছে। তো সেইরকম ভাবে আমার মনে হয় যে মানে কোথাও একটা রাখিদি গল্প লিখছে, আমাদের জীবনটাও লিখছে। কদিন আগেই আমাদের শোয়ে আমরা সিন পেয়েছি যেখানে আমি কথাকে পুরস্কার দিচ্ছি, তার ঠিক দুদিন পরে বেঙ্গলস মোস্ট স্টাইলিশে গিয়ে আমি কথাকে আবার পুরস্কার দিচ্ছি। ভগবান আগে রাখিদি কোথাও লিখে দিতে কয়েকশো কোটি টাকা পেল এই বিশাল একটা রোলস রয়েস গাড়ি, মলদ্বীপে 2টো বাড়ি,
লিখে দিই, হয়ে যাবে, এখন যা লিখছে হয়ে যাচ্ছে, লিখে দিলেই ব্যাস ওটাই হয়ে যাবে, খালি শুট করে দাও ওটা যে হ্যাঁ হয়ে যাবে। হচ্ছে হ্যাঁ। এবার ওকে যেটা জিজ্ঞেস করবো, তুমি ও তো মানে জুনিয়র ঠিক আছে, তুমি তো অনেকের সঙ্গে কাজ করেছো, প্রচুর অ্যাক্ট্রেসের সঙ্গে কাজ করেছো। আমি মানে প্রথম দিককার কথাটা যাচ্ছি না, মানে মোটামুটি কন্টেম্পোরারি যাদের সঙ্গে কাজ করেছো তাদের মধ্যে আর ও মানে তাদের সঙ্গে ওর কি পার্থক্যটা দেখো? ওকে দেখে এবং বাকি কন্টেম্পোরারিদের দেখেও মনে হয় যে ওর মধ্যে যেটা একটা ডিফারেন্স সেটা হচ্ছে যে ও তো টেলিভিশন করে এবং ধরো মাসে আমাদের 26 থেকে 28 দিন কাজ হয় এবং 14 ঘন্টাই কাজ হয়। শি ইজ দ্য ফার্স্ট পারসন টু কাম ইনটু দ্য স্টুডিও, লাস্ট পারসন টু গো আউট। সিনিয়রিটির জন্য না, ও কখনো বলে আমায় তাড়াতাড়ি ছেড়ে দাও, আজকে আর ভালো লাগছে না, নাকি কালকে আমি দেরি করে আসবো। ও তো ভোর 5টার সময় স্টেজ শো করে ফিরেও সে 9টার সময় ঠিক ফ্লোরে চলে আসে। তো এইটা কোথাও একটা ডেডিকেশনের লেভেল, ডেডিকেশনের জায়গাটাই হয়তো কোথাও একটা মানে বাকি অভিনেতাদের থেকে মানুষকে আলাদা করে দেয় আর কি। মানে আমার মনে হয় যে অনেকেই তো ট্যালেন্টেড কিন্তু আলাদা হতে পারছেন না, হয়তো ল্যাক অফ ডেডিকেশনটা হয়তো মানুষকে আলাদা করে। তোমার তো কথাটা অনেকদিন পর মেগা, হ্যাঁ 14 বছর পর। 14 বছর পর, মানে তোমার লাস্ট মেগা কি ছিল? লাস্ট মেগা 2010-এই 16 আনা খুব সম্ভবত, স্নেহাশিস দাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাকি এই যে স্প্যানটা পুরো ওয়েব আর ফিল্মের মধ্যেই তুমি গেছো। একটু সাহেবকে জিজ্ঞেস করি, তুমি মানে অনেক ছোটবেলা থেকে অভিনয় করছো, মোটামুটি বোধহয় 5-6 বছর বয়স থেকে, তো একদম ফার্স্ট যে সুযোগটা পেয়েছিলে সেটা কিভাবে এসেছিল? আমার প্রথম সুযোগটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ। তখন আমি খুবই ছোট এবং আমি মানে সিনেমা নিয়ে এতটা বুঝিও না, কখনো অভিনয় করিও নি, ক্যামেরার সামনে আসিও নি। তো আমাদের বাড়িতে চিন্ময় রায় খুব আসতেন, চিন্ময় জেঠু। তো চিন্ময় জেঠু দূরদর্শনের জন্য একটা টেলিফিল্ম করছিলেন, ভালোই জামাই ষষ্ঠী স্পেশাল একটা টেলিফিল্ম ছিল। তাতে আমি আমার বোন দুজনেই পাঠ করেছি, কারণ 4জন ছোট ছেলে মেয়ে দরকার ছিল। ওই এক আধটা, তারপরে বোনের অভিনয় না করার কারণটা আমি তোমায় বলছি। হ্যাঁ, তো ওই এক আধটা শুরু থেকে তো ওই আমি আর আমার বোন দুজনেই পাঠ করেছিলাম তাতে। সেখানে আমার বাই চান্স আর কি, খুব লাকিলি বলতে পারো, সেই টেলিফিল্মটাতে আমি তরুণ কুমারের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। এবং তখন তরুণ জেঠু অনেক বয়স হয়ে গেছেন এবং ওই সময় অভিনয় করেছিলাম এবং আমার কাজ ওনার খুব পছন্দ হয়েছিল, সেটা বাবাকে বলেও ছিল, বাবা আমাকে পিক আপ করতে ছেলে খুব ভালো কাজ করলো, তোর প্রথমবার এসে ওকে সিনেমাটা নিয়ে আয়, কি করছি আর না দেখুন যা হবে আপনারা যা ভালো বোঝেন, এই ধরনের কথাবার্তায়। মানে বাবার কোনোদিন বাবা যে ফুটবলে এইসব সেখান থেকে যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আসা, এটা নিয়ে কোনো আপত্তি বা কিছু ছিল না? ইনফ্যাক্ট আমাদের চিরকালই খুব এনকারেজমেন্ট ছিল। আমি ছোটবেলায় এক সময় ভেবেছিলাম যে কারাটে নিয়ে ক্যারিয়ার পারসিউ করবো। আচ্ছা। তো তখন কারাটে শিখতাম, প্র্যাকটিস করতাম রেগুলারলি। তারপর সেখান থেকে ক্রিকেটে গেলাম, মনে হলো যে না ক্রিকেটার হবো, সৌরভ গাঙ্গুলি এসেছিল, আমিও নিশ্চয়ই সেখান থেকে ফুটবলার হবো এটা মনে হয়নি। না, এটা হয়নি। তার দুটো কারণ আছে। প্রথম কারণটা সিরিয়াস, সেকেন্ড কারণটা মজা করে। ফার্স্ট কারণটা হচ্ছে যে সিরিয়াস কারণ, সেটা হচ্ছে যে আমাদের ছোটবেলায় মাঠে যাওয়া বারণ ছিল। কারণ ওই 90-এর দশকে যেটা হয়েছে, মাঠের পরিবেশটা খারাপ হতে শুরু করেছে, হ্যাঁ, মেয়েদেরকেও যেতে বারণ করছে, আর সেই সময় এত বেশি উগ্র হয়ে যাচ্ছে দর্শক। তো সেই সময় আর কি আমাদের মাঠে যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল। কারণ বাবাদের খুব হাই ভোল্টেজ ম্যাচেস হতো এবং তার রেপারকাশনস গুলো খুব হাই ভোল্টেজ হতো। হ্যাঁ, এরকম প্রচুর সময় হয়েছে। মানে এটা আমি তোমায় বলছি 2004-05 অব্দিও হয়েছে, যখন বাবা মোহনবাগানে কোচিং করাচ্ছে, যে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ যদি মোহনবাগান জিতে যেত, ইস্ট বেঙ্গল সমর্থকরা বাড়িতে বিয়ার বোতল মারতে চলে যেত রাত্রেবেলা। এরকম বহু সময় হয়েছে। আবার হেরে গেলে, হ্যাঁ এরকম হেরে গেলে উল্টোটাও হতো, যে মোহনবাগান দর্শক গালাগালি করতে হতে পাথর মারতে চলে গেলো, বাড়িতে কাঁচ ফাঁচ সব ভেঙে গেল, এসব হয়েছে। তো ওই কারণে আমাদের যেহেতু ওই মাঠে যাওয়ার অবকাশটা কখনো হয়নি, মাঠে গিয়ে মাঠে ওই উন্মাদনা বা ওই উত্তেজনা বা ওই ফ্যান্ডামটা আমরা কখনো ফিল করতে পারি। কিন্তু আমরা ক্রিকেট মাঠে যেতাম, ইডেন গার্ডেনে খেলা দেখতে যেতাম, তো ফলে ক্রিকেটের প্রতি ন্যাচারালি ওই ন্যাকটা আরো বেশি তখন তৈরি হয়েছে। এটা তো সিরিয়াস কারণটা, কারণ যেটা আমি সবাইকে বলি, যে ছোটবেলা থেকে আমি খুব ইন্টেলিজেন্ট, যার বাবা সুব্রত ভট্টাচার্য, তার ছেলে ফুটবলে না যাওয়াই ভালো। মানে ওই অমিতাভ বচ্চন, হ্যাঁ, মানে ভালো করলে বলবে তো যে হ্যাঁ তো সুব্রত ভট্টাচার্যের ছেলে ভালো করবে, ভালো তো করারই কথা। আর ভালো না করলে বাবা কোথায় ছিল, কোনো দিকেই বেঁচে উপায় নেই আর কি। ইন্টেলিজেন্ট একদম অন্য প্রফেশনে চলে গেছে।
বুঝতে পেরেছি। আচ্ছা তুমি তো এমনি বললে যে মডেলিং থেকে এসছো, তোমার কি ছোটবেলা থেকে সুপ্ত একটা বাসনা ছিল যে অভিনেত্রী হবে? আমি বলছি মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা। আমি বলছি যে ছোটবেলা থেকে সঙ্গীত বাংলা দেখে বড় হয়েছে, স্কুলে যাওয়ার আগে সঙ্গীত বাংলা দেখতো, স্কুল থেকে ফিরে সঙ্গীত, সে অভিনয় করবে না তো কি করবে। আমার খুব ভালো লাগতো যে রাস্তায় বড় বড় হোর্ডিং গুলো থাকতো না, জুয়েলারি ব্র্যান্ডের হোক বা শাড়ির হোক, যেগুলোই আমি রাস্তা দিয়ে যেতাম আর দেখতাম, আমার মনে হতো যে যদি আমারও কোনোদিন এরকম হোর্ডিং হয়, এই বিষয়টা আমার খুব ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, তারপর হয়েছিল। আচ্ছা হোর্ডিং ভালো হয়েছে, আমি ছবি তুলে আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, তার আলাদাই একটা প্রথমবার হোর্ডিং, বেশ ভালো লেগেছিল। আচ্ছা এবার তোমার যেহেতু ক্যারিয়ারটা অনেকটা প্রশস্ত আর কি, তোমায় জিজ্ঞেস করবো যে তোমায় যদি বলি তোমার ক্যারিয়ারে হয় না একজনের মানে প্রচন্ড বিশেষ ভূমিকা আছে, কার নাম বলবে তুমি? অনেকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমার ক্যারিয়ারে। আমি তো শুরুর দিকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হচ্ছে রিনাদির, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি রিনাদির সঙ্গে আমার মানে জীবনে প্রথম বড় ছবি করেছি ইতিমৃণালিনী, এবং সেখানে মৃণালিনী করার সময় রিনাদির কাছ থেকে যে ধরনের ওয়ার্কশপ, মানে লম্বা প্রায় অলমোস্ট 1 মাসের ওয়ার্কশপ, সোহাগীর কাছে ওয়ার্কশপ 1 মাসের, ওই যে অভিনয় প্রথম হাতে খড়ি করা, সেটা আমার ক্যারিয়ার শুরুর দিকে একটা খুব বড় সাপোর্ট ছিল যে তেজ অভিনয় অ্যাটলিস্ট পারসেপশনটা আমি বুঝতে পারছি যে সিনেমায় গেলে পরে কি হতে পারে। এবং তখন ফিল্মে শুট করা হতো, সেলুলয়েডে শুট করা হতো, তো সুতরাং সেই মানে এরকম ছিল না যে ঠিক আছে ক্যামেরা অন করে রেখে দিলাম, খুব প্রিসাইজ হতে হবে, মানে এক্সপ্রেশন খুব প্রিসাইজ হতে হবে, ওইটুকু সময়ের মধ্যে করতে হবে, তার 10টা মনিটর হবে। এই যে টেকনিক্যালি একজন অ্যাক্টরকে ফার্স্টে সাউন্ড হওয়া, এটা আমি হয়তো রিনাদির কাছ থেকে অনেকটা শিখেছি। পরবর্তীকালে আমি যখন নাটক করতে শুরু করি, থিয়েটার করতে শুরু করি, দীর্ঘদিন আমি 2014 থেকে থিয়েটার শুরু করেছি। আমাদের দলটার নাম হচ্ছে বেহালা বাতায়ন। আচ্ছা, এই দলটা অ্যাকচুয়ালি ইনিশিয়ালি ছিল কমলের সর্দার। আচ্ছা, কমলদার দলের পার্ট ছিলেন। কমলদা এখনো আছেন, রাসবিহারী শৈলশী, সেটাও আর কি আমাদের সিস্টার কোম্পানি বলতে পারে মোটামুটি, পদ্মদা আছে যেখানে। তো ওই সময় ওই দুটো দলের দুটো নাটক কমলদা দিয়েছিল। হ্যাঁ, তার মধ্যে আমাদের দলটা নাটকটা যেটা ছিল সেটা ছিল অবয়ব, এবং অবয়বটাতে আমি আর সোহিনী সরকার পাঠ করতাম। এটা কোন সাল হবে? 2014। আচ্ছা, 2014 সেখান থেকে আমরা শুরু করি। তো সেই সময় তখন নবদা আমাদের ডিরেক্টর, নবকুমার ব্যানার্জি, উনিও দীর্ঘদিন থিয়েটার করেছেন, ভীষণই ভালো থিয়েটার অ্যাক্টর। তার একটা বড় প্রভাব রয়েছে আবার আমার জীবনে, যে থিয়েটার নিয়ে শেখা, অভিনয় নিয়ে শেখা, ক্যারেক্টারকে পারসিভ করা। কিন্তু সব থেকে বড় অবদান জানো এই থ্রু আউট দ্য ক্যারিয়ারে কিসে? জীবনে, মানে হ্যাঁ একদমই তাই। সব থেকে বড় টিচার ইজ লাইফ। এবং আমি এটা চিরকাল একটা হিসেবে বিশ্বাস করি যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নতুনভাবে নতুন জিনিস শিখছি দিবার। একজন একটা যদি ভালো অবজারভার না হয়, একজন একটা যদি মানুষকে দেখে তার সাইকোলজি থেকে অ্যানালিসিস, মনে মনে সাইকো অ্যানালিসিস না করে যে কেন ভাবছে, কি তাকিয়ে আছে, কেন কি হতে পারে, কি বলতে পারে, তাহলে আমার মনে হয় যে ওই অবজারভেশন পাওয়ারটা একটাদের কমে গেলে পরে সে খুবই ভালো একটা। তো বিভিন্ন মানুষের ভূমিকা রয়েছে। তবে তুমি যেটা বললে তোমার ক্যারিয়ারে ওই যে অপর্ণা দিয়ে, মানে অপর্ণা সেনের ফিল্মে কঙ্কন, তোমার তো ওই ফিল্মটায় কঙ্কনা সেন শর্মা হচ্ছে হিরোইন। আমি একটু ওই এক্সপিরিয়েন্সটা শুনতে চাই। আর ওটায় কিছু বোল্ড সিনসও ছিল, তোমার যথেষ্ট অনেকই কম বয়স ছিল, মানে কিভাবে ব্যাপারটা ঘটলো? ওটা পড়াশোনা করে এসেছো তো, বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ কঙ্কনা ফ্রেশ আউট অফ, আমি ফিল্মটা হলে দেখেছি রাইট, কঙ্কনা ফ্রেশ আউট অফ পেজ 3, মানে তখন পুরো ভারতবর্ষে কঙ্কনাকে নিয়ে মানে উন্মাদনা চলছে যে মানে কি করেছে পেজ 3, মানে সুপার ডুপার হিট। এবং সে আমার হিরোইন উল্টো দিকে। তার সঙ্গে আমি ওয়ার্কশপে যখন প্রথম পাইনি তখনই আমি খুব নার্ভাস। এবং কঙ্কনা বিং কোকো, ও তো বাড়িতেই রয়েছে, ও খুব ক্যাজুয়াল পুরো ব্যাপারটাতে। এবং সব ঠিক আছে, প্রথম দিন আমাদের ছবি বেরোলো হাওড়া ব্রিজের ওপর, আমার কঙ্কনার দুজনের একসঙ্গে বিশাল করে টেলিগ্রাফের ছবি বেরোলো। ওভারনাইট মানে একদম হই পড়ে, আরে বাবা কঙ্কনার সঙ্গে সাথে ছবি হচ্ছে, বাপরে বাপ, একটা হই হয়ে গেল। খুব ভালো লাগে, কিন্তু যে কি অবস্থা ছিল তা আমি জানি। সব দৃশ্যই ঠিক ছিল, ওই যে তুমি বললে যে একটা বোল্ড সিন ছিল, সব ঠিক ছিল, খুব ভালো যাচ্ছিল। যে একে তো বোল্ড সিন, তারপর অন্যদিকে কঙ্কনা, অত বড় একজন অভিনেত্রী, মানে অত বড় স্টার তখন ইন্ডিয়াতে,
শুট করছে তার মা। এটাই ব্যাপার। আমি তো নার্ভাস হয়ে কি করবো বুঝে পাচ্ছি না, ঘামিয়ে বোঝাচ্ছি। তার মধ্যে আবার শটের আগে বলল, আচ্ছা যাকে যাকে দরকার নেই ঘর থেকে বেরিয়ে যাবে। কেন? আমিও যাই দিদি, আমি তুমি বসো। করে ওই সিনটা যে কি কষ্ট করে করেছিলাম আমি, দৃশ্যটা ছিল যে এখান থেকে কিস করতে করতে যাচ্ছি, তারপর ও ঠোঁটে কিস করবো, আবার এদিকে কিস করতে করতে চলে যাবো, চলো ক্যামেরা রোলিং, আর ফিল্মে শুট হচ্ছে, মানে বেশি টেক দেওয়া যাবে না, মনিটর ফনিটর হয়েছে, যে সাহেব পারবি তো আছে, হ্যাঁ করে খাওয়া, হ্যাঁ চালাও সরি ব্রেক করে মিন্ট ফিন্ট খেয়ে কঙ্কন হাসছে আমাকে দেখে, ও আর দেন দুজনেই হাসছে আমাকে দেখে। আমি মিন্ট ফিন্ট খেয়ে স্প্রে ফ্রে করে ডিও ফিও মেরে এইবার শুরু হয়েছে সিন, কিস 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 করে ছোটে কিস করে, কিস কিস লাপে কেনে কিস, দিদি না না লাপে চলে গেল কি আছে দিদি, আচ্ছা ঠিক আছে আবার ঠিক হচ্ছে, কিস 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 চার পাঁচটা দেখে এরকম হয়েছে। তারপর দিদি বললো, কোকো একটু দেখে নে, বললো কোকোকে বললো দেখে, আমার তো আরো গেল কোকো দেখে নিল, বাকি দেখে দিয়ে। আচ্ছা, এটা তো তোমার আমি শুনলাম অপর্ণা সেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা, এবার একটু বলো সন্দীপ রায়ের সঙ্গে তোমার কাজের অভিজ্ঞতা। ওই বাড়িটা, ওই মানুষরা তারা মানে এত, প্রথমে একটু জানবো সুযোগটা কিভাবে এলো, তারপর বাকিটা। সুযোগটা সন্দীপ স্যারই আমাকে দেখেছিলেন, হ্যাঁ উনি সারেগামাপাতে দেখেছিলেন আমাকে সঞ্চালক হিসেবে। তো আমাকে দেখে কোথাও একটা আমার মনে হয়েছে যে হয়তো কিন্তু সেই হিসেবে মানাতে পারে, তো উনি আমায় খুঁজছিলেন। আমাকে অর্ধেন্দুদা আছেন, অর্ধেন্দু গাঙ্গুলি হচ্ছে চুনিদির বাবা। আচ্ছা, ওকে। অর্ধেন্দুর সাথে সিরিয়াল করছিলাম 16 আনা 2010, আচ্ছা 2009 অ্যাকচুয়ালি। তো তখন আমাকে অর্ধেন্দুদা বললেন যে শোনা বাবুদা তোকে খুঁজছি। আচ্ছা আমায় খুঁজছে কি করে, আমি তো কিছু করিনি। যে না তুই একবার ফোন করো না, ল্যান্ডলাইন নাম্বার ছিল, ফোন করলাম, এসে বললো দেখা করতে পারবে একবার। তখনই ভাবছি কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে, তখন এটা মাথায় এসছে আর কি এটা হতে পারে। তখন খুব ইয়াং তো, ফেলুদাও ভেবেছিলাম একবার। আচ্ছা ফেলুদা না ভ্রান্ত ধারণা বাড়িয়ে লাভ নেই। তো গেলাম ওনার বাড়িতে গিয়ে উনি বলে যে তোকে চরিত্রে ভাবছি আমি, তুমি কি করবে আমি জিজ্ঞেস করছি। কি বলছে না না তুমি ভাবো, তুমি ভাবো, বাড়িতে জিজ্ঞেস করো, বাবাকে জিজ্ঞেস করো, মাকে বাবার বাড়িতে সবার সঙ্গে কনসাল্ট করো। আমি তো স্যার আমি তো আসার আগে ডান হয়ে আছি, কি জিজ্ঞেস করছি। আমি 7 দিনের বাইরে আছি, 7 দিন দেখি করতে, ফিরে এসে তোমাকে ফোন করবো, তুমি ভেবে চিন্তে বলি। নিচে থেকে ভেবে এসেছি স্যার, দিন ডান করে আমি সাইন করে দিচ্ছি কন্ট্রাক্ট, কোনো ব্যাপার না। তো তারপর 7 দিন পর উনি ফিরলেন, ফিরে ডাকলেন, বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে স্ক্রিপ্ট দিয়ে দিলেন আমাকে। আচ্ছা ওরা এইটা একটু বলো, মানে আমি শুনেছি যেটা সত্যজিৎ রায়ের স্ক্রিপ্টের তো আলাদা ব্যাপার, সন্দীপ রায়ের মানে কাজের পদ্ধতিটা কিরকম? একদম ওই স্কুলিং, সেম স্কুলিং। বাবুদার না হাতে একটা বড় খাতা থাকে, তিস্তা খাতা থাকে, একটা বড় বাঁধানো খাতা, প্রত্যেকটা সিন হাতে আঁকা আছে। ক্যারেক্টার কে কোথায় দাঁড়িয়ে আছে, কি ডাইমেনশন তার, মানে ওয়াইড অ্যাঙ্গেল শট নাকি টাইট ক্লোজ আপ, প্রত্যেকটা ক্যারেক্টার হাতে আঁকা, কম্পোজিশন গুলো পুরো করা। মানে কেউ যদি খাতাটা হাতে পেয়ে যায় না, সে পুরো ছবিটা শুট করবে, পুরো ছবিটা শুট করতে পারবে, পুরোটা ভাবা। ওখান থেকে হেঁটে এসে সাহেব তুমি ওখান থেকে হেঁটে আসবে, তুমি আর বেনু তোমরা দুজন হেঁটে এখানে বসবে, কাট এখানে, আমার এখানে বসে ফার্স্ট কথা আছে, ফেলুদা কি কোনো দরকার নেই বলার, ওই এসে বসলাম ওইখানেই কাট, ফেলুদা কি মনে হচ্ছে চলে গেছেন টাইট, আবার ওইটুকুই বলতে হবে, পুরোটা মাপা। মানে এবং উনি যখন, আমার তো মনে হয় উনি বোধহয় শট নিয়ে যাওয়ার পর এডিট টেবিলে যখন ফেলেন, তখন আলাদা করে এইটাকে করে কাটাকুটি করতে হয় না, পুরো সবই করা থাকে। হ্যাঁ মানে ওই প্রথমের দিকে অ্যাকশন ফ্যাকশন গুলো হয়তো রোলের পর অ্যাকশনটা কাটতে হয়। তুমি কটা তফসে করলে? আমি 3টে ছবি করলাম। আচ্ছা, গোরস্থানের সাবধান প্রথম, তারপরে 1 বছর গ্যাপ দিয়ে হলো রয়্যাল বেঙ্গল রহস্য, তারপরে তো মাঝখানে তফসে চেঞ্জ হয়ে গেল, নিয়ে হলো বাচ্চা ইয়াঙ্কি করে, তখন আমি ছিলাম না অবশ্য। তারপরে আবার করলাম ডবল ফেলুদা। তো মোটমাট 4টে গল্প করতে পেরেছি, 3টে ছবি। জটায়ু ক্যারেক্টারটা তখন বিভূদা করছিল, বিভূদা করছে, কারেক্ট, 3টেতেই, কারেক্ট 3টেতে, হ্যাঁ।
এবং আরেকটা ফেলুদা যেটা আমি করলাম সেটা হচ্ছে শ্রীজের সঙ্গে দার্জিলিং জমজমা। সেই ফেলুদাটা অবশ্য আমি তখন আমি অন্য ক্যারেক্টার ছিল, আচ্ছা একটা জিনিস বলো, এই যে এত দিন ধরে সিরিয়াল না করে ওয়েব ফিল্ম করে গেছো, সেটা কি তোমার মানে কি বলবো সচেতন ভাবে একটা নেওয়া সিদ্ধান্ত? দেখো আমরা যে সময় সিনেমাতে ঢুকেছিলাম না, তখন না ওই বাজে কালচারটা ছিল যে সিনেমা করলে বা টেলিভিশন করা যাবে না, টেলিভিশন করলে টেলিভিশন দেখে আবার সিনেমা বেশি এক্সপোজ, ওভার এক্সপোজ, সিনেমায় নেওয়া যাবে না, এই কালচারটা ছিল। তো আমরা সিনেমায় ঢুকে যাওয়ার পর খুব কনসিয়াসলি ভেবেছিলাম যে না, তার তো টেলিভিশন করা যাবে না, আব লড়ো ইয়া মারো, সিম্পল বাত। And we got into films, and I fought for films, worked in films, prepared myself for films 14-15 years একদম। 2010 থেকে ছবি করা ছেড়ে দিয়েছি, তারপর থেকে আর করি। তোমার ইন্ডাস্ট্রিতে কত বছর হলো? কি দরকার আবার এসব বলে ফেলেছি? না ছোটবেলা থেকে বলছি না, বড়বেলাটাই বলো। ছোটবেলা থেকে জিজ্ঞেস করলে? না ছোটবেলা থেকে বলো। খুব দরকার নেই, ছোটবেলা থেকে বললে পরে অনেক। আচ্ছা ও একটু ভাব, ওকে একটু আমি তো লাস্ট কবে 2018 থেকে বোধহয় শুরু, 2018 থেকে। আচ্ছা আচ্ছা ও একটু হয়েছে। তোমাকে একটু জিজ্ঞেস করি, তুমি তো পরপর সিরিয়ালস করছো, এবার ফিউচার প্ল্যানিংটা কি চাইছো, নিজেকে কিভাবে দেখতে চাইছো এরপরে? খুব ভালো প্রশ্নটা, আমিও জানতে চাই। কিভাবে দেখছো? অভিনয়টাই করতে চাই, যে কোনো মাধ্যমে। হ্যাঁ আচ্ছা এবার তাহলে একটু বলো, সব মানুষেরই যখন অভিনয় করতে আসে তার একটা থাকে যে এই ক্যারেক্টারটা আমি করতে চাই, এটা যদি আমি করতে পারতাম খুব ভালো হতো। সবে তো শুরু করেছি, মানে প্রচুর কিছু শেখা বাকি এবং প্রত্যেক দিন আমি শিখি, এবং ডিরেক্টর তো আছেই, তার সাথে সব থেকে বড় টিচার হচ্ছে আমার এই যে প্রচুর বকা খাই। তুমি বাবা আমি তো শুনেছি তুমি ধপাস ধপাস করে পড়ে যাও, তোমাকে ধরে, এটা শুনেছি। হ্যাঁ সেটাও আছে, এবং আমি বকাও খাই, তারপরে ঠিক করি। একদম ভুল করছি, একবার বললো সেইটা হয়তো ঠিক করে অন্য আরেকটা নতুন ভুল করলাম, তারপরে একটা বকাটা ও ভুল করলে আমি দিই না, এটা ভুল কথা। ও ভুল করলে আমি বকি না ওকে, ও অমনোযোগী হলে বকি। আচ্ছা হ্যাঁ, কারণ এটা আমাদের তো এখন টেলিভিশনে এটা খুব ট্রেন্ড, জানো তো। মানে যেই শট হলো, আমি তো প্রথম এসে না আমার খুব রাগ হতো, মানে আবার কি কালচার, মানে আমি দেখেছি ছবি করতে গিয়ে বেনুদার মতো মানুষ, কৌশিক গাঙ্গুলির মতো মানুষ, কমলেশ্বরদার মতো মানুষ, তারা অন্য শট হলে পরে তারা কিউ দিচ্ছে, বসে দেখা কিউ দেওয়া, তারা কিউ দিচ্ছে। এই তো দেখি আমার শটটাও দেখি যে যাও চলে গেল, কেউ ফোন নিয়ে রিল লিখছে, কেউ ফোনে গিয়ে দিল, হ্যাঁ কেউ ওদিকে চলে গেল, তাহলে রুমে যাচ্ছি বলে চলে, কিউ গুলো কি একজন চিফ এদিক, সে মানে পুরো গড়বড় করে পড়ে যাচ্ছে। আমার প্রথম খুব অকওয়ার্ড লাগতো, তারপর দেখলাম যে মানে এইটা একটা মানে আমাদের এই টেলিভিশনে, তুমি যখন টেলিভিশন 2008-9-10 এ করেছো, তার সঙ্গে এখনকার নিশ্চয়ই একটা হিউজ ডিফারেন্স পাও। আকাশ পাতাল পার্থক্য এই কারণেই, জানো তো, ওই জন্য তুমি দেখবে মানে আমাদের সময় থেকে যদি তুমি আরেকটু পিছিয়ে যাও, হ্যাঁ মানে ধরো 2004-5, ধরো বন্যি শিখা, হ্যাঁ বা এক আকাশের নিচে, তুমি দেখবে যে তখন না গল্পগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে এত মনোটনি ছিল না, তারপর হচ্ছে অধিক সন্ন্যাসী গাজন নষ্ট, যে একটা গল্প যদি 10 জন মিলে ভাবতে শুরু করে তখন সমস্যা, তখন দেবাংশুদাই ভাবছে, দেবাংশুদাই লিখছে, দেবাংশুদাই ডিরেক্ট করছে, বা যিশুদা ভাবছে, যিশুদাই লিখছে, যিশুদাই ডিরেক্ট করছে। এটা আমার ভাবলেই অবাক লাগে যে মানে একদিক দিয়ে ভালো, প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে, কিন্তু কি বলতো মানে আমি বলছি যে কাজের দিক থেকে যেটা বেসিক্যালি যে মানে অ্যাটেন্টিভনেস টুয়ার্ডস ওয়ার্ক না, সেটাও ডাইভার্সিফাই হয়ে গেছে। তো যার ফলে আমার মনে হয় যে নিজের এটাই খালি ভাবে, বাকিটা আর ভাবে না। মানে একজন ধর আছে কস্টিউম ডিপার্টমেন্ট বলো, বা ধর আছে একজন কস্টিউমিস্ট, সে কিন্তু সিনের নিটিগ্রিটিস জানে না,
একদমই তাই। সে জানে না যে আচ্ছা রাত থেকে দিন হয়ে গেছে, তার মানে একটা কস্টিউম চেঞ্জ হয়ে যাবে। বা ধরো একজন মেকআপ অ্যাসিস্ট্যান্ট বা মেকআপের লোক, সে কিন্তু জানে না যে ছদ্মবেশ হচ্ছে মানে তার ছদ্মবেশটা কি কারণে হচ্ছে। আর সাধু সাজি দাও কি ধরনের সাধু, এই কি মানে নাগা পর্বত থেকে এসছে সাধু, নাকি এখানে পাড়ায় ধ্যান করে সেই ধরনের সাধু, কি ধরনের সাধু। তো সেই সব জিনিস। আর তারপরে আমার মনে হয় যে ওই আগেন যে ডেডিকেশন টুয়ার্ডস ওয়ার্ক। এখন ফুটেজের পিছনে এত বেশি আমাদের একটা প্রেশার থাকে, ব্যাংকিং তো থাকে না। ফুটেজ তুলতে হবে 17 মিনিট 14 মিনিট 15 মিনিট করে শুটিং হতো। 15 মিনিট, তুমি ভাবছো সারাদিনে 15 মিনিট শুটিং হলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো 15 মিনিট 17 মিনিট শুটিং হতো। আমরা শর্ট দিয়েছি, আমরা 36 ঘন্টা শুটিংও করেছি, এটাও সঠিক কথা। 36 ঘন্টা টানা শুটিং করেছি রবিবাজার প্রোডাকশনে। এই আমাকে অপুদা সেদিনই বলছিল যে একাদশের নিচে গোটা দিন শুটিং করেছি, 3-3.5 মিনিটের ফুটেজ উঠেছে। রবিবাজার এসে টানা 6 ঘন্টা বসে একটা শট ডিভাইস করলেন। যিনি আমাদের ডিরেক্টর এখন সুমন দা তখন এডি। সুমন দারই শটটা নেওয়ার কথা। রবিবাজার এলেন, হলো কেন সুমন কার একটা বিয়ের সিকোয়েন্স 30-35। এটা কোন প্রজেক্টের কথা বলছো? এটা হচ্ছে নির্ভাঙা ঝড়। বুঝতে পেরেছি। জলসার যেগুলো লঞ্চ হয়েছিল, বন্ধন আর নির্ভাঙা ঝড় এই করতাম তখন। বিয়ের সিকোয়েন্স হচ্ছে 40-50 জন জুনিয়র আর্টিস্ট আছে, আর সিনিয়র অ্যাক্টরদের মধ্যে অলমোস্ট 15 জন আছে, 15-16 জন। তার মধ্যে কল্যাণী দি আছে, জয়জিৎদা আছে, আর কি ছিল, সোনালী দি ছিল, সোনালী ছিল, আরো এরকম অনেকে, দোলন্দি। পুরো কম্পোজিশন। এবার রবিওজা এলেন, এসে এই মনিটরের সামনে বসলেন, এইবার কম্পোজিশন শুরু হলো। ট্রলিতে ক্যামেরা, ট্রলির উপর ক্রেন বসানো, ক্রেনে ক্যামেরা, এবার এই ক্যামেরাটা একটা ঢুকছে যাচ্ছে বেরোচ্ছে। 10 মিনিটের একটা সিন, ওটা তো বোধহয় ওয়ান শট পুরোটা হলো। ওয়ান শট। হ্যাঁ, সেটাই থিয়েটারের মতো রিহার্সাল চলছে। 6 ঘন্টা রিহার্সাল করে একটা শট নিলে 10 মিনিট। 10 মিনিট ছোট্ট শট, 10 মিনিট শট। চল ব্রিলিয়েন্ট শটটা হয়ে যাবো, সবাই হাততালি দিল, পুরো ইউনিট হাততালি দিল। চল ঠিক আছে সুমন, বাকি করলে मैं चलता हूं বলে চলে গেল। ততক্ষণে অলমোস্ট ভোর হয়ে গেছে। বাইরে আমাদের যিনি প্রোগ্রামার ছিলেন, হ্যাঁ, লাদেন দা, তার নাম হলো লাদেন, আমরা বলতাম লাদেন পেটের জন্য কাঁদেন। লাদেন দা চুল ছিঁড়ছে। তুমি কি করলে সুমন, তুমি কি করলে? আরে আমরা তখন আমরা কি এরকম করছি না, ভালো একটা শর্ট নিলাম বলছি, এতগুলো অ্যাক্টর আবার কি করে একসঙ্গে ভেট পাবো? তুমি কি করলে? আমি তোমার কি করতে পারছি? সারা রাত শুট 10 মিনিট আমি কি করবো? তো কিন্তু কথাতে অনেক বড় বড় শট হয় কিন্তু, হ্যাঁ, মানে একদম টানা টানা 7 পাতা 8 পাতা। এরকম বড় বড় টানা টানা শট হয়। আমরা 2-3 বার রিহার্সাল করি, তারপরে বেশ মজা লাগে ওই সিনগুলো করতে। একদম অদ্ভুত ভাবে আমি যখন ছেড়েছিলাম তখন সুমন দা ডিরেক্টর ছিল আমার 2010-এ। এখন আবার ফিরে এলাম যখন, তখন সুমন দা ডিরেক্টর। ওই রবিওজার স্কুলিংটা একদম আমাদের জেনারেশনের একটা আফসোস, জানো তো, যে আমরা তপন সিনহা বা তরুণ মজুমদার এনাদের সঙ্গে কাজ করার সুযোগটা পাই না। আমি যেহেতু আমি খুব লিজেগাল, তাও খুব লাকি মনে করি, কারণ আমি ঋতুদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। একটু ওটা বলো। ঋতুদার সঙ্গে কাজ করা, আমি তাহার নামটি রঞ্জনা বলে একটি সিরিজ তখন শুরু হয়েছিল, রাঙা পিসিমাকে নিয়ে অ্যাকচুয়ালি সিরিজটা ছিল। ওটা স্টার জলসায় টেলিকাস্ট হওয়ার কথা ছিল প্রত্যেক শনি রোববার করে। আচ্ছা, তো হ্যাঁ, ওটা একটা এপিসোড শুট হয়েছিল। তাহার নামটি রঞ্জনা বলে, আমি ছিলাম, বেনিদি ছিল, গার্গিদি ছিল এবং অলকানন্দনী ছিল। তো ওইটা ওই একটা এপিসোড করার পরে দুটো চলে যান আর কি। তো ওটা ডেডিকেটেড একটা ডেডিকেশন এপিসোড হিসেবে স্পেশাল এপিসোড স্ক্রিনিং হয়েছিল, তারপর ওটাকে কন্টিনিউ করা হয়। তো তখন দুটোর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। যে একজন পরিচালক বা একজন স্ক্রিপ্ট রাইটার, যেহেতু তুমি স্ক্রিপ্ট রাইটার, একজন স্ক্রিপ্ট রাইটার যে যখন স্ক্রিপ্ট রেখে কাস্টিং হয়ে যাওয়ার পর যে তার স্ক্রিপ্টে রিরাইটিং করতে হয়, কারণ শুধুমাত্র চরিত্রটা না,
যে মানুষটা চরিত্রটা প্লে করছে তার কথা ভেবেও কিন্তু স্ক্রিপ্টটা লিখতে হয়। এত ভালো এক্সাম্পল আমাকে উনি একদিন বললেন যে যখন প্রথম অডিশনের জন্য ঠিক দেখা করতে ডেকেছেন, তো তালগুড়ের বাড়িতে সত্যান্বেষী শুট করছে সুজয় ঘোষকে। আচ্ছা আচ্ছা, তালগুড়ের বাড়িতে ওইটা যেটা লাস্ট। হ্যাঁ, তো ওটাই ওদের ঋতুদার লাস্ট ছবি। তো ওখানে ডেকেছেন, আমাকে স্ক্রিপ্টটা দিয়েছেন, তখন আমি সঞ্চালনা করি। হ্যাঁ, তো আমার কথা বলা ভীষণ স্পিড, ওর যেটা এখন আছে, ও প্রচন্ড স্পিডে কথা বলে। আমি বাবুর পর তো সিনটা সংলাপে কোনো পজ কিছু নেই, বলে আছি যে চিঠিগুলো মা রেখে গেছিল, সেই চিঠিগুলো একবার আমাকে দেওয়ার প্রয়োজন মনে করলেন। আস্তে আস্তে চিঠিগুলো মা রেখে গেছিল, ভলিউম কমাতে বলি, স্পিড আসতে না, স্পিডে। তো এই করে করে আর কি, মানে তখন আমরা আচ্ছা স্পিড আসতে করে বলবো, এবার তাহলে তো মাঝখানে পজ মানে অমুক তো শুনবি। তো বলে একদিন আয় বাড়িতে, তো আমাকে নায়ক দেখিয়ে, এটা জীবনে সব থেকে বড় প্রাপ্তি, নায়ক দেখিয়ে উনি বলেছিলেন যে কেন এই সংলাপটা উনি উত্তম কুমারের জন্য লিখে না, যদি এখানে সৌমিত্র চ্যাটার্জি থাকতেন তাহলে সংলাপটা কি হতো, সৌমিত্র চ্যাটার্জি ইংরেজিটা বেশি ভালো জানেন বলে তার কোন সংলাপে বাংলাটা ইংরেজি হয়ে যেত, আর কোন সংলাপটা বাংলা দেওয়া হয়েছে কারণ উত্তম কুমারের নিষেধ সৌমিত্র চ্যাটার্জির মতো ছিল না বলে। মাস্টার ক্লাস উড়ে গেলাম, মানে তখন ইয়াং, মানে এই তারা এরকম হয়, এরকম মানুষ অনুযায়ী সংলাপ পাল্টে, একই সংলাপ পাল্টে যাচ্ছে। সেখানে আমরা নিজেকে একটু হলেও, আমি নিজেকে একটু ব্লেস মনে করি, তাও মনে হয় যে হ্যাঁ গৌতম ঘোষের সঙ্গে কাজ করা বাকি হয়ে গেছে, বুদ্ধবাবুর সঙ্গে কাজ করতে পারলাম না, গৌতম ঘোষের সঙ্গে চান্স আছে, সুযোগ আছে। হ্যাঁ, তপন সিনহা বা তরুণ মজুমদার যাদের সঙ্গে যদি কাজ করতে পারতাম তাহলে হয়তো মানে মাস্টার ক্লাস ইন অ্যাক্টিং এগুলো ওরা হয়তো অনেকটাই মানে ডিপ্রাইভ আর কি। এখন তো আসলে কি জানো, ডিপ্রাইভ বললে বলাটা ভুল হবে। এখন জানো তো এটা না অ্যাক্টরদেরকে পিক আপ করে নিতে হবে। তোমার বলে না, অনেকে জিজ্ঞেস করে, জানো তো অনেকেই বলে যে তোমার কি মনে হয়, তোমার কি এখনো সেই ধরনের তোমার জীবনের বেস্ট রোলটা তুমি পাওনি? আজকে জীবনের যে কটা রোল সব কটা বেস্ট রোল, সেটাকে আমি আমার বেস্টটা করে দিতে পারি, এটা আমার ফিলিয়ার একটা। ইফ ইউ ওয়েট ফর দ্য বেস্ট রোল, ইউ উইল ওয়েট ফর এভার। দ্য রোল দ্যাট ইউ গেট, ইউ হ্যাভ টু গিভ দ্য বেস্ট অফ ইউর থিংস, তবেই সেটা বেস্ট হবে। মানে আজকে ধরুন আমাদের এই চরিত্রটা কথা, ও তো এতগুলো শো করেছে, তাহলে কি কথার চরিত্রটাই সব থেকে ভালো চরিত্র পেয়েছে, আগে যা চরিত্র পেয়েছে সেগুলো ভালো নয় তা নয়, কিন্তু এখানে ওর এফার্টটা এতটাই ভালো, যে এই চরিত্রটা সবার খুব ভালো লাগে, ভালোবেসে ফেলেছে। আচ্ছা, এই ভালোবাসা থেকে একটা হঠাৎ আমার মনে হলো কথা, দুজনের থেকেই এক্সপেরিয়েন্স, তোমাদের মানুষ প্রচন্ড ভালোবাসে এই কথা থেকে এই দুটো চরিত্রকে, দুজনকেই বলবো, জিজ্ঞেস করবো যে এরকম কোনো ফ্যান তো প্রচুর তাদের থাকে, তারা নানা রকম ভাবে নানা কিছু করে, মানে এরকম কোনো মুহূর্ত যেটা তোমাদের দুজনেরই আর কি, এক এক করে জিজ্ঞেস করবো যে দাগ কেটে গেছে, মানে এরকম ভালোবাসা আর কি, সেটা একটু বলো, তুমিও একটু বলো। অনেক মুহূর্ত আছে, অনেকে আমাদের স্টুডিওতে আর আমি না এটা এখন বললাম, আমি প্রত্যেকদিন মানে সারাদিন এইসবই করতে থাকি স্টুডিওতে শুটিং এর সময়, আর সবাই মিলে হ্যাঁ 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 ব্যাস ব্যাস, তো এরকম আসলে বেশি স্পিডে কথা বলতে ছোটবেলা থেকে মা শিখিয়েছিল, আগে গেলে বাঘে খায়, পরে গেলে বাঘের মুখেই যাই। চেষ্টা করছি না, আমি আগের থেকে, আমি তো প্রথমে এরকম করে কথা বলতাম, এখন অনেকটা বলো এরকম করে কথা ছিল। রাজদীপ গুপ্ত কথা বলে যাচ্ছি, 30 মিনিটের শুটিং করলাম এপিসোড, 22 মিনিট কথা বললাম, 22 মিনিট প্রচন্ড স্পিডে কথা বলতাম। এখন আমার স্পিডটা অনেক কমে গেছে, ওর দৌলতে স্পিডটা কমে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর শিখছি এখনো প্রচুর।
এবার হ্যাঁ মানে ওটাই মানে এরকম প্রচুর মুহূর্ত আছে যখন মানে আমাদের স্টুডিওতে অনেকে দেখা করতে আসে এবং তারা অনেক দূর থেকে দেখা করতে আসে, অনেকক্ষণ বসে থাকে, হয়তো আমাদের সিন হচ্ছে তারা 2-3 ঘন্টা বসে আছে। ইভেন শোতে গিয়েও মনে হচ্ছে একজন এসে হঠাৎ করে আমরা স্টেজে আছি, মেদিনীপুরে শো করতে গেছি, প্রায় 2-2-2:30 বাজে, সেই সময় একটা হিউজ ক্রাউড থাকে, মানে 3-4 হাজার লোক সন্ধ্যে 6টা থেকে আমাদের জন্য বসে আছে একবার দেখবে বলে রাত 2-3টে পর্যন্ত। সেই ভালোবাসা সব তাড়াতাড়ি মানে হ্যাঁ, যেখানে ঘুমিয়ে পড়ে 7টা-8টার সময় সেখানে তারা বসে আছে এতক্ষণ ধরে। এবং একজন আমরা কথা বলছি স্টেজে, হঠাৎ করে এসে সাহেবদার পায়ে, দাদা আমি তোমার বিশাল বড় ফ্যান, একদম পায়ে সে বললো। তা না, আমার আসলে কি হতো, আমরা তো চিরকাল মাল্টিপ্লেক্স সিনেমা করেছি, আমার মানে আমাদের অডিয়েন্স তো খুবই সীমিত, শহুরে অডিয়েন্স এটাকে মেনলি আমরা বলি। আর শহুরে অডিয়েন্সের সুন্দর স্বভাব আছে, দেখবে তুমি চিনতে পারবে কিন্তু কথা বলবে না, মানে সেই এটা মেইনটেইন করে তার হয়তো সত্যি খুব ভালো লাগে, সে হয়তো এসে বলতেই পারে যে আপনার কাজ করতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে সেই ছবিটা করেছেন। অনেকে বলে আবার হ্যাঁ মানে ধরি মাছ না ছুঁই পানি, কিন্তু গ্রামের মানুষ বুকে টেনে নেয়। আমি এই শো এর কথাতে আমি ওর একটা ফুটেজ দেখছিলাম, ও মাসি বাবা চলে যাচ্ছে, হ্যাঁ মানে ওটা কি ছিল শো এর মধ্যে করতে তখন যা মনে হয় করি স্টেজে উঠে, 1:30-2 বাজে, 2 বাজে সব দেখি 2-3 জন উঠে আছে, এই উপরে চলে গেল 3 জন, রাঞ্চি কেসটি 4খানা, 3টে গেছি, এখন একটা বাকি আছে। আপনি উঠে চলে গেলেন, ওই দেখ বিলুর মা চলে যাচ্ছে, চল আমরা বেরিয়ে যাই, আমরা খুব মজা করি, মানে আমরা নিজেরা খুব এনজয় করি শো। বাইরে বলি যে একটা মানে বলে না হবি কি, দুজনে তোমার হবি কি, মানে অভিনয় ছাড়া আর কি করো? ঘুমাতে খুব ভালোবাসি এবং গানটাও আমি খুব ভালোবাসি, মানে আমার গান করতে বেশ ভালো লাগে। তাহলে তো ও গান গাইবে না না, ও খুব ভালো গান না প্লিজ, কলেজের ইন্টারভিউ দেখে দেখো ভাইরাল হয়ে গেছিল, শর্টটাকে শর্টটা স হয়ে যাচ্ছে, ওর তো ঘুমোনো এটা বুঝলাম, গানটাও আবার ভালো লাগে। হ্যাঁ তোমার আমার প্রচুর হবি ছিল, আমার সবথেকে হবির মধ্যে সবথেকে ভালো হচ্ছে রান্না করা। রান্না করতে পারো? প্রচন্ড ভালো রান্না করে, তুমি ভাবতে পারবে না। কি রান্না করো? সব রকম আমি 2019-এর আগে অবধি আমি ডিমও সেদ্ধ করতে পারতাম। তুমি কি ইউটিউব থেকে শিখলে? ইউটিউব থেকে প্রাইমারি, তারপর মায়ের থেকে কিংবা ফোন করে করে জেনে। আচ্ছা আচ্ছা, কাকিমা খুব ভালো রান্না করেন। আচ্ছা, আর তুমি কি রান্না করতে পারো? আমি এক্সপ্রেশন দেখে বুঝে গেছি। আমি 2 দিন রান্না করেছি, আমি একদিন পায়েস বানিয়েছিলাম আর একদিন চিকেনের একটা প্রিপারেশন বানিয়েছিলাম। ও খেয়েছে, ভালো হয়েছে তো বলছে, ভালো হয়েছে, বলতে পারছে না ভালো হয়েছিল কিনা। ভালো 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 ভালো। এখন উনি যদি আমায় জিজ্ঞেস করে কফিটা ভালো লাগে সারা, আমি কি বলবো? আমি চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছে বাচ্চা মেয়ে। ও কি রান্না করে খাইয়েছে? আসলে ও এমনিতে খুবই ঘরোয়া, মানে ছোটখাটো ভুল করে ফেলে আর কি, আর কিছু। যেমন ধরো আমরা একদিন বাড়ি থেকে লাঞ্চ নিয়ে গেছি, আমি রান্না করি, তো এবার প্লেট দিয়ে আমার একটু খুব নামটা সাহেব রেখেছি, বাবা পল্টু রাখ, দাদা টিস্যু পেপার, নাকে গোজ বেরোচ্ছে। তুমি তখনই বলবে এসব, আমি জাস্ট একটা সিট নিয়ে পল্টু করতে যাচ্ছি। পল্টু ইজ আ ভেরি কমন, বাংলাদেশে পল্টু বললে অনেক কিছু হতেই পারে। সবাই হাসছে আমার।
তোমার ডাক নাম কি বলো? এই ব্ল্যান্ডার গুলোই প্রত্যেক দিন করে ভাবতে পারছো? তোমার গায়ে পড়েনি? আপনারাই দেখুন কি ইন্টারভিউ। আমার এটাই চাই, তোমার এটাই চাই তো? উনিও কতটা ডেসপারেট আপনারা বুঝতেই পারছেন। তোমার ফেভারিট হবি কি? নাক দিয়ে কফি বার করে যে ইন্টারভিউ দিচ্ছে তাকে সাদা করে দেওয়া। তোমার ফেভারিট হবি কি? আমার নাক দিয়ে কফি বার করে আমি এটাই চাই, নাক দিয়ে কফি বেরোবো। আমি একটু বেশি ভুলভাল কাণ্ড করি। এটাই না ইন্টারভিউ পরে খাস কিন্তু। আর তুমি পল্টু থেকে আবার যাও। হ্যাঁ চলো, খাওয়াই না করে না। না ওই কি বলছে যে ফুলটু, হ্যাঁ ও ঘরোয়া। আমি তো একটু সাহেবি আছি, প্লেট সাজিয়ে চামচ কাটা, চামচ মানে চামচ টাকা থাকে, খাওয়াতে পারছি সব কিছু। হ্যাঁ খাওয়া হয়ে গেছে। তো কি মনে হলো যে প্রত্যেকদিন খাওয়া হয়ে যাওয়ার পর আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে ফারুক ও সব কিছু আমার হঠাৎ মনে হয়েছে যে আমি কাজ করবো। আচ্ছা তুমি খাওয়া রান্না করছো তো আমি কাজ করবো। কেন যে মনে হয়েছিল কাজ করি বলে আমি ঠিক আছে তুই বলে আমি কিছু জাস্ট এমনি কিছু করছি, ফোনে চেক ফেক করছিলাম, হয়ে গেছে সব হয়ে গেছে। তাহলে ও সিনে যেতে হবে যে? হ্যাঁ সিনে যেতে হবে। প্লেটগুলো কোথায় রাখি? কি করেছিস? প্লেটগুলো না, খাবারের সাথে প্লেট কাটলারি সব ডাস্টবিনে নামিয়ে। না প্লেটটা নামাইনি, আর বাড়াবাড়ি করো না তুমি। কাটলারি মানে ওই যত চামচ চামচ সব স্টিলের বাড়ি থেকে নিয়ে যাওয়া ধরে সব ডাস্টবিনে নামিয়ে দিয়ে। ডাস্টবিনে মানে ওরকম না, ওই যে ওইরকম নাকি ডাস্টবিন মানে ডাস্টবিন না, প্যাকেটটার মধ্যে তাহলে মা তুই ক্ষমা কর, কাঁচা চামচ ভরে দরজার বাইরে নামিয়ে দিয়েছে। ওখান থেকে যারা আছে তারা ক্লিন করে নিয়ে যাবে, তো নামিয়ে দিয়েছে। দয়া করে মা তুই কাজ করিস না। তার মানে ও বাড়িতে খুব প্যাম্পার। ওরে বাবা, এ বাপ রে বাপ। তুমি কি 1 মিনিট? আচ্ছা একদম। আমি তো কাকুকে আমাকে বলেছি যে আপনার যে বকাগুলো দেননি এত বছর আমি দিচ্ছি। আরে খুব আদরের। তুমি কোথায় মানুষ হয়েছো? কলকাতাতেই তো? আসানসোল। আচ্ছা ওকে। আর ওখান থেকে কলকাতায় কাজের জন্য শিফট হলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি তো পুরোটাই কলকাতাতেই। হ্যাঁ আমরা তো কলকাতায় বর্ন এন্ড ব্রট আপ। আমরা আবার আনন্দ করার জন্য আসানসোল যেতাম, কারণ আসানসোলে আমার মামা বাড়ি। এটা ভালো কানেকশন। এইটা বলতে বলতেই আমার একটা জিনিস মনে হলো, যেহেতু অভিনয়ের ক্ষেত্রে মানে কথা তুমি আছো, এখন একটা জিনিস খুব শোনা যাচ্ছে, মানে আমাকে অনেকে যেমন বলে যে দিদি ভালো করে একটা রিল করে দিচ্ছি, জানো তো এখন না রিল দেখে কাস্টিং হচ্ছে। তো তোমার কি মনে হয় রিল দেখে কি সত্যি অভিনেতা অভিনেত্রী কাস্টিং হতে পারে? সেটা কি লংজিভিটি জন্য তো মানুষটা তো অভিনেতা, কন্টেন্ট ক্রিয়েটর না তো। এক্স্যাক্টলি। হ্যাঁ ফিমেল যখন ছবিতে যখন নামটা যাবে, হ্যাঁ স্টারিং ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর, মেল কন্টেন্ট ক্রিয়েটর না। এখন তো অ্যাকচুয়ালি ফিল্মেও কাস্টিং হচ্ছে কার কত ফলোয়ার সেটা দেখে। এইটা হয়, এটা মানে হচ্ছে ইটস আ ভেরি ম্যাল প্র্যাকটিস। So actors who have practiced for so many years, and the biggest example এই প্রশ্নটার সবথেকে বড় মুখে ঠাসটা চড় মেরেছে হচ্ছে লাপাতা। একদম একদম 4টে অ্যাক্টরকে নিয়েছে, কারো 10,000 কারো 12,000 ফলোয়ার, এমন মানে হই হই ফেলে দিয়েছে তারা। হ্যাঁ যে মানে একটার থেকে তখন ফলোয়ার বেড়ে গিয়ে 1 মিলিয়ন হয়, সেটা শো হয়ে গেছে তাদের। তো এইটা মানে লংজিভিটিতে থাকতে, লং রানে ইফ ইউ হ্যাভ টু রান লং রেস, দেন ইউ হ্যাভ টু ভেতরে মশলা থাকতে হবে। তুবড়ি আর তুবড়ি তুই ভেতরে যদি মশলা ভালো থাকে আর যেগুলো মশলা কম শেষ। তো if you have to be an actor for the long run, you have to ভেতরে মশলাটা। এবার ওকে একটু জিজ্ঞেস করি, এখন তো কথা চলছে, এরপরে আপকামিং তুমি কি চাইছো? মানে তুমি কি ফিল্মে যেতে চাইছো বা ওয়েবে নাকি
আমি তো থিয়েটার করতে চাই। থিয়েটার, আচ্ছা তুমি কি থিয়েটার করেছো আগে? এটা কার ইনফ্লুয়েন্স বলো? সব ভালো ভালো জিনিস, সব ভালো ইনফ্লুয়েন্স, সব কিছু। এটা তো ভালো, এটা তো হ্যাঁ, ভালো। একদম সিনিয়রদের খুব থেকে ভালো, সেটাই। obviously এটাই তো শেখার। তো আমার আচ্ছা, খুব তুমি ইচ্ছে। একটু বলো, তুমি তো এখন কথা করছো, আর আপকামিং তোমাকে আর কোথায় দেখতে চলেছি? আমার আর দুটো ছবি রিলিজ আছে। আচ্ছা একটা আছে তোমার রাজা চন্দ্রের ছবি আছে। আচ্ছা, ওটা কি কমার্শিয়াল? হ্যাঁ, সেমি কমার্শিয়াল। আমি অঙ্কুশ ঐন্দ্রিলা আছি। ওকে ওকে। আরেকটা রবিন নাম্বিয়ারের ছবি আছে, তবু ভালোবাসি। আচ্ছা আচ্ছা সেটা আমি আছি, আরিয়ানা সাথে বর্তমান আছে। আচ্ছা তো এই দুটো ছবি এসকে মুভিজ এর দুটোই লন্ডনে শুট করেছিলাম। আচ্ছা, ওই যেটা ওদের সিরিজ অফ ফিল্মস এর হ্যাঁ, মধ্যে এই 18টা ছবি অ্যানাউন্স করল, তার মধ্যে এই দুটো ছবি রয়েছে। আচ্ছা। এবছর দুটো ছবি অলরেডি রিলিজ হলো। মইনাকে গৃহস্থ রিলিজ হয়ে গেছে অলরেডি, আর জয়দীপদার অপরিচিত। আর আমি যদি বলি একটা ধরো কমার্শিয়াল ফিল্ম তুমি অফার পেলে, তুমি তোমার পাশে হিরো হিসেবে কাকে চাইবে? ওকে বাদ দিয়ে বুদ্ধি করে উত্তরটা দিয়ে দিই। এটাই তো কম। বলছি এটাই তো কম। কি বিচ্ছিরি ব্যাপার। খুব বারবারই বলে ফেললাম। কেন? হতেই পারে, হতেই পারে, হতেই পারে। আচ্ছা, এবার আমি তুমি জীবনের প্রথম ছবি হলে দেখেছিলাম সাথী। সাথী 2002। তুমি তখন ছোট ছিলে। আমি খুব ছোট বাচ্চা। হ্যাঁ, তো আমি সেটা প্রথম হলে দেখতে গিয়েছিলাম। তুমি বলো একটা কমার্শিয়াল ফিল্মে তুমি যদি হিরোইন হিসেবে ওকে ছাড়া কাউকে পাশে চাও, ওকে ছাড়া আমাকে তো আগেই ছেড়ে দেবে। না না না, এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা আমার মনে হয়, এটা হচ্ছে যে যাকে ওই চরিত্রটা মানানসই হবে। না, তোমার এক হয় না ইচ্ছা আছে যে আমার হিরোইন? না, আমার কোনো ইচ্ছে নেই সেরকম হিরোইন যদি কাউকে করতে হয়। বেশি ব্যক্তিগত জীবনে করবো, কাজের ক্ষেত্রে তাকে হিরোইন করতে হবে। হ্যাঁ, দেখতে ভালো অমুক তো সে তাকে হিরোইন করে নাও। হিসেবে চাওয়ালি রোল আছে, পুরো ব্যাপার। তো আমার মনে হয় যাকে যে মানানসই হবে সেরকম কাউকে কাজ করা উচিত, এবং যে চরিত্রটার প্রতি জাস্টিস করবে, ইন দ্য সেন্স যে অভিনয় তো পরে করবে, কিন্তু তার ডেডিকেশন, তার কি বলবো, কতটা একনিষ্ঠ কাজের প্রতি, সেইটা উইল ম্যাটার মোর। এবার তাহলে এটা অন্তত বলো, হয় না আমাদের সবারই ছোটবেলা থেকে একটা ক্রাশ থাকে, মানে সাংঘাতিক, মানে একে চাই, এরকম হিরোইন কে তোমার? এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চাম 0% বেকার জীবনটাই, ছিল না ঝিং চাকাচক স্যুট বুট আর টাই, তোমারই টাচ লেগে আজ হয়েছি হাই ফাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. আমার ছোটবেলায় দুটো ক্রাশ ছিল, কারণ আমাদের ছোটবেলায় গল্ফিনে পাড়ায় মিস ওয়ার্ল্ড হওয়ার পর ঐশ্বরিয়া এসেছিল। পেপসির একটা কম্পিটিশন হতো, আচ্ছা সেই ক্যাপের তলায় স্ক্র্যাচ করে ওটা আমাদের পাড়ায় কেউ ছিল। আচ্ছা, কি করে একই পেপসি খেতাম দুই ভাই, আমি জিতলাম। তখন পাড়ায় ঐশ্বরিয়া এলো, কিন্তু যেটা হয় আবার মানুষের কপাল, যাওয়ার সময় ঐশ্বরিয়া আমাকে হাত মারলো, ওকে হাত মারলো, গাড়ি থেকে হাত মারলো আমাকে, করে ওটা করলো। হ্যাঁ, তো তখন তো প্রচন্ড ওটা ঐশ্বরিয়া ফ্যান্টাসিতে চলে গেছিলাম। আর তার আগে, ঐশ্বরিয়ার আগে আমার প্রচন্ড প্রিয় ছিল যে দিব্যা ভারতী। মারা গেছিলেন যখন প্রচন্ড কেঁদেছিলাম, কেন আমি জানি না। এবং তারপরে কলেজ লাইফে তখন নিজেকে পুরো আর মাধবন ভাবছি, অটো করে যাচ্ছি, ফুল দিয়া মির্জা, হাসিটাকে মিষ্টি মাধবনের উফ, ফুল তখন দিয়া মির্জার প্রকাশ, ফুল দিয়া মির্জা, দিয়া মির্জা মরে চলে গেছে, বাস ওইখানেই শেষ। এবার এখনকার মোডে আমরা ফিরে আসি, দর্শকদের যে দাবিটা যে তুমি সুস্মিতাকে বিয়ে করে নাও, এই প্রসঙ্গে তোমার কি বক্তব্য বলো? এই প্রসঙ্গে আমার বক্তব্য যে ওইটাই একটা বক্তব্য যে দেখো, দর্শকদের দাবি মেনে যদি বিয়ে করতে হয়, ব্যাস হয়ে গেল। পরের সিরিয়ালটা যদি হিট হয়েছে,
সুস্মিতাকে Divorce. লিখে পরের সিরিয়ালে হিরে, তারপরে সিরিয়ালটা হিট হয়েছে, আবার আর তাহলে না হয়েছে সে থেকে গেল। আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন, তারপর আবার এই করতে করতে আমার 4-5টা বিয়ে, টাকা পয়সা সব চলে গেছে। সব শেষ। আমি এখন কালীঘাটে থাকি, সব টাকা পয়সা চলে গেছে, মন্দিরের সামনে আমায় পাওয়া যায় শুটিং করে। এটা যা তা ছিল, তুমি সবকিছু বলো। আমি সব খাই, সর্বভুক। সর্বভূক। আর তারও তোমার তো একটা ব্যাপার আছে, বাড়িতে মোহনবাগান চিংড়ি, এদিকে তুমি ইস্ট বেঙ্গল, মানে এটা চিংড়ি আর ইলিশে মারামারি লেগে যায় না? না না, ওই জন্যই তো মানে বাড়িতে সবাই মোহনবাগান। হুম। খেলা দেখছি তখন মানে আর মজা নেই, একজন অপোনেন্টে গেলে পরে তাও কেমন দিলাম, কেমন লাগে, তোর তো মজা লাগে। তো আমি অ্যাকচুয়ালি আমাদের যে সময় খেলা মানে খেলার সঙ্গে আর কি পরিচিতি হলো, সেই সময় আর কি তখন মানে ইস্ট বেঙ্গলের দুর্দান্ত দল আর কি, ভাড়াভাড়ি দল, ওই জন্যই আর ওইদিকে শিফট করে গেল। হ্যাঁ মানে, এবং বন্ধু বান্ধবরাও সব পাড়ায় ইস্ট বেঙ্গল ছিল, লুকিয়ে খেলা দেখতে গেছি, বাবা তখন কোচ, লুকিয়ে খেলা দেখতে গেছি। হ্যাঁ, এবং বাবা যখন মোহনবাগানে কোচ ছিল আমি কখনো খেলা দেখতে যাইনি, মানে যাওয়ার সুযোগ হয়নি, বারণ ছিল যেরকম বললাম। কিন্তু বাবা যে বছর একবারই ইস্ট বেঙ্গলের কোচ হয়েছিল, আচ্ছা, তো সেই প্রথম ম্যাচে আমাদের তো ব্যথা কোনো বাঁধন নেই, বাড়িতেও সবাইকে ইস্ট বেঙ্গল হতে হবে, এবার সবাইকে ধরে ধরে ইস্ট বেঙ্গল করবো। হ্যাঁ, এরকম একটা প্রথম ম্যাচ মোহনবাগানের সঙ্গে সল্টলেক স্টেডিয়ামে, 1,10,000 দর্শক, ফেটে পড়ছে ডার্বি ম্যাচ। বাবা তখন ইস্ট বেঙ্গলে মোহনবাগান গ্যালারি একবার তেতে রয়েছে, বাড়ির ছেলে ইস্ট বেঙ্গলে চলে গেছে। আমার কি মনে হলো আমি খেলা দেখতে এই ম্যাচটা যাবো, ইস্ট বেঙ্গলের বাবা কোচ আমি প্রথমবার যাবো খেলা দেখতে, হিস্টোরিক একটা মোমেন্ট। খেলা দেখতে গেছি, এবার তখন আমি 10 মিনিটের খেল করি, আচ্ছা, এবং মাঠে ময়দানে সবাই চেনে, 10 মিনিটের খেল প্রচন্ড পপুলার শো। হ্যাঁ, তা আমি বেশ সানগ্লাস পরে, টুপি ফুপি পরে, আর মাফলার টাফলার দিয়ে কলার ফলার তুলে এভাবে গেছি খেলা দেখছে। প্রথমার্ধে মোহনবাগান 3 গোল দিয়েছে, ইস্ট বেঙ্গল 0, আর একটা করে গোল হচ্ছে। আমি আমার বন্ধুকে নিয়ে গেছিলাম, উঠে পড়, প্রচুর মার খাবো, উঠে পড়। বাবা কি জানতো? বাবা জানতো না, খেলা দেখতে গেছি। হ্যাঁ, উঠে পড়। আর আমরা পড়েছি বলেছি মোহনবাগান, তো মাঠে যেতাম না তো, জানি না, বসে থেকে মোহনবাগান গ্যালারিতে কি হবে কেউ চিনতে পারছে, ঠান্ডা চুপচাপ বস না, তা না কি করে সব বসে রয়েছি। হাফ টাইম হয়েছে, 3-0 হারছে ইস্ট বেঙ্গল, আর মোহনবাগান গ্যালারি ফেটে পড়ছে, আশেপাশে সবাই দেখছি লাফালাফি করছে। শোন, আর মনে হচ্ছে মাঠে থাকা ঠিক হবে না, বুঝলি তো, হাফ টাইম হয়ে গেছে, 3-0 হারছে, আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ চল বেরিয়ে, বলতে পাশে ভদ্র, কি সাহেব বাবা তো যাচ্ছে গ্যালারি ইস্ট বেঙ্গলে, পালা চিনতে একটা মার বাইরে পড়বে না। তো মাঠ থেকে বেরিয়েছিলাম, 4-3 হয়েছিল সেবার। তারপরে মানে ইস্ট বেঙ্গল থেকে আমরা মাঠ থেকে বেরোলাম, এবং আমাকে মানে খেলায় প্রচন্ড আমাকে অপয়া হিসেবে ট্রিট করে, বাড়িতেও সবাই। মানে আমি বিএফসির খেলা দেখতে গেলে ওপরে বোন বলে, দাদা গোল হচ্ছে না, আমি মাঠের বাইরে গেলাম, সঙ্গে সঙ্গে গোল। একসঙ্গে বাবার সঙ্গে বসে ফুটবল ম্যাচ দেখা হয়েছে? বাবার সঙ্গে খুবই কম খেলা দেখার সুযোগ হয়েছে, কিন্তু দেখা হলে পরে সেটা মানে প্রচন্ড বোরিং হয়ে যায়, কারণ বাবার ম্যাচ রিডিং এত ভালো। মানে পরে কি হচ্ছে সেটা বলে দেবে, সঙ্গে বলি একটু ব্যাক পাস করবে, দেখ তুই সঙ্গে ব্যাক পাস, যা কাউন্টারে গোল খেয়ে যাবে, বলতে গোল। মানে কি পুরো ভবিষ্যৎবাণী হচ্ছে, তুই একটু আগে বললে পারে যদি মানে কয়েকটা টাকা পয়সা লাগাতে পারতাম, পয়সা পেতাম তাহলে। তো বাট না, ওই আর কি, বাবা তো ম্যাচ রিডিং দুর্দান্ত, তো সেই জন্য আর কি মানে পুরো ম্যাচটাই প্রেডিক্ট করে ফেলেন আগে থেকে। বাট ওই আর কি, ওই খেলার যে উত্তেজনা, মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে উন্মাদনা, যখন বাড়িতে তো সবাই মোহনবাগান জিতছে, তখন তুমি কি করো? তুমি কি সিচুয়েশনে থাকো? লড়ে ইস্ট বেঙ্গল লড়ে যাবো, শেষ অবধি লড়ে যাবো, ছাড়বো না। মানে তোমাকে তো কেউ পাত্তাও দেবে না তো, ছাড়বো না, কিছু না হলে ম্যাচ শেষে যদি হেরে যায় রেফারিকে দোষ দেবোই আমরা। 12 জন নিয়ে খেলেছো তোমরা। এখন ইস্ট বেঙ্গল সমর্থক আমরা বললে পরেই মানে যেটা হয় যে মোহনবাগানের খেলা হলে পরেই ফেসবুকে কয়েকজন আছেন, হ্যাঁ, তারা মানে আমাদের ইন্ডাস্ট্রি তারা কঠোর মোহনবাগান আর কি, হ্যাঁ, এবং তারা ফেসবুকে এমন সব জিনিসপত্র লেখে, দেখেছি, মানে গাত্রদাহ হয়ে যায়। এটা বন্ধ হলে বলবো নামটা, নামগুলো
হ্যাঁ, তারা সবাই খুবই পরিচিত, খুবই বন্ধুস্থানীয়, একেবারে দাদা স্থানীয় তারা। খুবই মজা। আমি না, আমার কিন্তু এই ব্যাপারটা খুব ভালো লাগতো, সত্যি বলছি। ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের যে এই ব্যাপারটা, এইটা যদি না চলে না তাহলে ভালো লাগে। আসলে কি কোথাও একটা আমার মনে হয় যে এটার একটা মানে ড্রপও হয়েছে এই ইমোশনটা। কারণ তুমি দেখো এখন একটা মোহনবাগান, একটা ইস্ট বেঙ্গল দলে, হ্যাঁ, মানে একাধিক অবাঙালি প্লেয়ার, মানে বিদেশি প্লেয়ার বেশি। হ্যাঁ, তো ওই যে বাবাদের সময় যে বাঙালি ছেলে দৌড়ছে, যে উল্টো দিকে চিমাওকে দিয়ে ছুটে আসছে এরকম দাঙ্গের মতো চেয়ার নিয়ে, একটা বাঙালি ছেলে গিয়ে হেঁটে গিয়ে এক কুড়ি মারছে গিয়ে, এই যে ইমোশনটা না, এই যে বাঙালির কোথাও একটা ওই বাঙালির হয়ে ফাইট করছে না, এটা চিরকাল চেয়েছে। সে তুমি নেতাজি বলো, সৌরভ গাঙ্গুলি বলো, সুব্রত ভট্টাচার্য বলো, মনোরঞ্জন ভট্টাচার্য বলো, মানে বাঙালির হয়ে ফাইট করছে। ওই জিনিসটা আজকাল বিদেশ থেকে যখন আইএফএ শিল্ড খেলতে বিদেশের দলগুলো আসতো, তখন পেলে খেলতে এসছে, ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, পেলে একটা শট মারলো, হ্যাঁ, জাস্ট হাত দিয়ে টাচ করে বলটা বার করলো, গোলকিপার পুরো ভাস্কর কাকু ছিল খুব সম্ভবত, নামটা ভুলও বলতে পারি। ভাস্কর গিয়ে মাথাটা পোস্টে লাগে, ফেটে গেল। কিন্তু যে পেলের বল হাত দিয়ে ছুঁড়ে বার করে দিয়েছে না, ভগবান হয়ে গেল, ভগবান হয়ে গেল। সে পেলের বল আটকে দিয়েছে। যে যখন ওই কসমস খেলতে এসছে, সুব্রত ভট্টাচার্য পেলেকে ডজ করছে, স্টপার হিসেবে আটকে দিচ্ছে। এই যে ওই ইমোশনটা বাঙালির হয়ে ফাইট করার মানুষগুলো তো কমে গেছে, সর্বত্র কমে গেছে। অভয়াকে নিয়ে যে এত লড়াই হলো, আমি এটা বলতে যাচ্ছিলাম, এত লড়াই হলো, সেখানে কিন্তু বাঙালি সবসময় একজন পুরো লড়াইটার মধ্যে একটা ফেস মিসিং ছিল, যে যাকে অনুসরণ করতে পারে। সবাই লড়ার চেষ্টা করছে, কিন্তু কোথাও যেন একজনকে খুঁজছে যে এটাকে পুরোটা শেষ অবধি দেখবে। সেই লিডারটার সেই একটা লড়াই করার মানুষের খুব অভাব আছে। র্যাপিড ফায়ারে একটু যাব, তোমাকে আগে, ও অনেকক্ষণ ধরে কথা বলছে, তোমাকেই আগে একটু জিজ্ঞেস করি। র্যাপিড ফায়ারে আমার 3-4 বার ইন্ডাস্ট্রি থেকে বার করে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, আরো একবার হবে বুঝতে পারছি না। ওকেই ওই জন্য জিজ্ঞেস করছি, বলো তোমার প্রশ্ন করবে। আচ্ছা ঠিক আছে, তোমার জীবনে আদর্শ পুরুষ? বাবা। আচ্ছা, তোমার জীবনে আদর্শ নারী? আদর্শ নারী অবভিয়াসলি। কি প্রশ্ন ছিল না? আমি বাবা বলতে যাচ্ছিলাম, কিন্তু বাবা বেরিয়ে গেছে। তো ওরটা সোজা হবে, তোমারটা তত সোজা হবে না, কারণ তুমি ভালো কথা বলতে পারো। আদর্শ নারী হিসেবে মানে আমার মনে হয় যে কোনো সন্তানই তার মাকে দেখবে, কারণ সে বাড়িতে কাজ করুক বা বাইরে কাজ করুক, হ্যাঁ, তার যেই অবদানটা না, সেটা বোধহয় কোনো সন্তানই অন্য কোনো নারীর মধ্যে হয়তো সেটা কোনোই খুঁজে পাবে না। কারণ মেয়েরা সবসময় চায় যে তাদের হাজবেন্ড বাবার মতো হোক, আর ছেলেরা সবসময় চায় যে তাদের বউ মায়ের মতো হোক। এটা কিন্তু অলওয়েজ দেয়। এবার তোমাকে 3টি নাম বলছি পছন্দের অভিনেত্রী, হ্যাঁ, শ্রাবন্তী, শুভশ্রী, এখন কৌশলী। আমি আলাদা করে নাম বলতে পারি? এই 3 জনের মধ্যে? না, এই 3 জন অবশ্যই পছন্দের। আমি কোয়েল দিকে খুব ভালো লাগে। আচ্ছা, ওকে, এবার তুমি বলো। জিতু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী। হ্যাঁ, আসছি, ঠিক আছে, ওকে। একটু পছন্দ অনুসারে জিতু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী। অপুদা, ঋত্বিক, যিশুদা। আচ্ছা, এটা দুজনের কাছে এক প্রশ্ন, দেব আর জিৎ, কে তোমাদের কাছে? তোমার কাছে আর তোমার দেব? তুই মিথ্যে কথা বলেছিস। দেব ছোটবেলার ক্রাশ, আমি ভীষণ পছন্দ করতাম। আচ্ছা, আর তুমি? আমি চিরকালই মানে জিদ্দার খুবই ভক্ত। আচ্ছা, এবার এটা তোমার কাছে প্রশ্ন,
তোমাকে যদি বলি মানে ডিরেক্টর হিসেবে র্যাঙ্ক করো, একটু নামগুলো বলি। আমি দৃষ্টতাই নেই, মানে কি করে অসম্ভব ব্যাপার। আচ্ছা বলো তুমি নাম বলো। আচ্ছা তুমি মানে এটা বলো তাহলে যে তিনটে নাম বলছি যে তার সঙ্গে কাজ করতে ইচ্ছুক। হ্যাঁ, সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পরমব্রত চ্যাটার্জি। তিনজনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক, একজনের সঙ্গে কাজ করেছি অলরেডি, আচ্ছা। সৃজিতদার সাথে। আচ্ছা। হ্যাঁ, শিবুদার সঙ্গে আমার শিবুদার কাছে আমার ইএমআই চলছে। শিবুদার কাছে ইএমআই চলছে। আচ্ছা। শিবুদার আমার একটা ছবি করার কথা ছিল বহু বছর আগে। আচ্ছা। ছবিটার নাম হচ্ছে ইচ্ছে। ইচ্ছে। হ্যাঁ, শিবুদার প্রতি সেই কাস্টিংটা সম্পূর্ণ আলাদা ছিল, তখন ওটা নীনা গুপ্তার করার কথা ছিল। তো আমি দীর্ঘদিন শিবুদার অফিসে গিয়ে ওয়ার্কশপ করেছি, করে তারপর ছবিটা সামহাও সেই সময় শেলফড হয়ে গেল। পরবর্তীকালে যখন হলো আবার সমদর্শী করলো, তখন সমদর্শী আমার খুবই ভালো বন্ধু। তো শিবুদাকে ওই যে 3 মাস তোমাকে আমি দিয়েছি আমার জীবনে, ইএমআই জমছে কিন্তু এটা কিন্তু আমি সুৎসবে তো ভালো ছবিতে নেবো। একদম 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 একদম। আচ্ছা, এবার তুমি একটু বলো তোমার এই যে ডিরেক্টরদের নাম বললাম, সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পরমব্রত, এদের মধ্যে যদি বলি কার তো একটা মানে কাজ করার ইচ্ছে আছে আমার খুব, একজনকে। আমার সবার সাথেই কারোর সাথেই কাজ করি। হ্যাঁ, সবার সাথে কাজ করার ইচ্ছে, মানে এটা আমি বলতেই পারবো না যে এই ডিরেক্টরের সঙ্গে কাজ করি, কারণ কারোর সাথে কাজ করি না, সবার সাথে কাজ করার ইচ্ছে। আচ্ছা, এবার যেহেতু খাওয়াটা শুরু করনি তাই জন্য মনে হচ্ছে আমি খুব ভালো মেয়ে। তুমি যেটা আমি দেখেছি তুমি মিমিক্রি খুব ভালো করো, ঠিক আছে? হ্যাঁ, আমি শুনেছি, অনেক জায়গায় শুনেছি তুমি একটা মিমিক্রি করে আমাকে দেখাবে, মানে কারোর একটা মিমিক্রি করে, যেটা তোমার ইচ্ছে, রঞ্জিত মল্লিক ছাড়া, ওটা অনেকবার শুনেছি। হ্যাঁ, করো, শুনুন। আমার গল্প, হ্যাঁ, গল্পের মিমিক্রি নিয়ে গল্প। আচ্ছা। আমরা গেছি একটা বড় ছবির প্রিমিয়ারে, ইয়েতে শ্রীদারি ছবি প্রিমিয়ারে গেছে আইনক্সে। এবার আমাদের সহ অভিনেতা আমার বন্ধু জ্যাক আছে, জ্যাক অভিনয় করে। তো দেখা হলেই জ্যাক সবসময় রঞ্জিত কাকুর নকল করে কথা বলবে। হ্যাঁ, আর দেখা হলে আমাকে বলবে কে কেমন আছো, অনেকদিন পর দেখা হল। আর আমি তখন সঙ্গে সঙ্গে আমি এবার দীপক চিরঞ্জিতদার নকল করে বলবো, আর না পাগলা না, খুব ভালো চলছে, তোর জীবন কেমন চলছে বল। এইটাই করছিলাম আমরা প্রিমিয়ারে ঢুকতে দুদিন। আরে ভাই, ছবিটা দেখলেন নাকি? হাফটা তো হয়ে গেছে, এইটা মধ্যে আর না পাগলা, দেখলাম ছবিটা খুবই ভালো লাগছে, ভালো। হঠাৎ করে পিছন থেকে করো আমার কি করে অনেকের জীবন বড় হয়ে গেছে, আমি না ভুলে গেছি, ভালো হচ্ছে। সারাদিন কাজ করার পর যদি বলি একটা কিছু কমফোর্ট ফুড হয় না, সেটা কি হবে? লাইট যে কোনো কিছু, মানে পার্টিকুলার কিছু নেই যে এটাই খাবো। আমি ফুলকপির তরকারি, আলু ফুলকপির তরকারি। আচ্ছা, সেটা ওর না তোমার? ওর। আচ্ছা, আর তোমার? আমার কমফর্ট ফুড হচ্ছে খিচুড়ি। আমার কমফর্ট ফুড হচ্ছে খিচুড়ি, মানে ওটা খুব কম খাওয়া হয়, কিন্তু মানে ওই মানে মা দুর্দান্ত আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, ফুলকপি দিয়ে খিচুড়ি বানিয়ে দেয়, তার সঙ্গে গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, চাটনি, ব্যাস আর কিছু চাই না। আচ্ছা, আমরা না হয় ট্রিপলতে এইসব দিতে পারছি না, তুমি তো কিছু খাওয়া, তুমিও খাও না, এই ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে তুমি খাও, এ কি খাচ্ছি। আচ্ছা, একটা জিনিস বলো, ওরটা তো জেনে নিয়েছি রান্না বান্নার ব্যাপারটা, তুমি তো রান্না করতে ভালোবাসো সেটা বুঝতে পেরেছি, কিন্তু যদি বলি মানে বাইরে গিয়ে কোথাও ডাইন আউট করতে ভালো লাগে না বাড়িতে বসে সবাইকে নিয়ে মানে রান্না করে খাওয়া দাওয়া করতে বেশি ভালো লাগে? আমার দুটোই ভালো লাগে, আমি দুটোই খুব করি। আচ্ছা, দুটোই খুব করি, সত্যিই তাই। মানে আমি যেমন বন্ধু বান্ধবদেরকে নিয়ে বাইরে বসে খাওয়া দাওয়া, পুরো পরিবারের সবাইকে নিয়ে, হ্যাঁ, আমি মাকে আর আমার মা আর পিসিমণি আছেন, মা আর পিসিমণি দুজনকে বিশেষ করে কলকাতায় এমন জায়গা যেগুলো ধরো সাধারণত তারা গিয়ে এক্সপ্লোর করবে না, মানে ধরো কোনো একটা বাঙালি রেস্টুরেন্ট সেখানে তো যাবেই, কে ধরো চাইনিজ রেস্টুরেন্ট সেখানে হয়তো যাবেই, কিন্তু কোথাও কোনো একটা কলকাতার একটা ছোট পাব যেখানে খুব ভালো সানসেট দেখা যাচ্ছে,
হ্যাঁ, তো এরকম একটা জায়গায় মা পিসিমণিকে নিয়ে গেলাম, দেখো না সানসেট দেখো, বসে একটা ভার্জিন মহিতো খাও করে তাদেরকে একটু ওই মানে দি আদার সাইড অফ লাইফ এক্সপেরিয়েন্স করা আমার খুব ভালো লাগে সেটা। এটা দুজনের কাছেই প্রশ্ন করছি একে একে, মিষ্টি জাতীয় খাবার বেশি ভালো লাগে না নোনতা জাতীয় খাবার বেশি ভালো লাগে? মিষ্টি খুব একটা খাই না, নোনতাটাও মানে কিছু না খেলেই হয় মনে হয়। কেন তুই সারাক্ষণ চিপস খাচ্ছিস? নোনতাই তো সারাক্ষণ চিপস খাই না আমি, মোটেই সারাক্ষণ খাই না। দিনে তো একটা করে খাস না, আমি অনেকদিন পর পর খাই। কথা বলিস। হ্যাঁ, আবার ঝালও খুব একটা খাই না। আচ্ছা, আমার মনে হচ্ছে ও কিছুই খায় না। ও জল খায়, ও লিটার লিটার জল খায়। তোমার কোনটা বেশি, মানে মিষ্টি, নোনতা, ঝাল? আমি আমার না একটা অদ্ভুত, এটা আমি বহু পরে রিয়েলাইজ করেছি, আমি একদম মিষ্টি খেতাম না, কারণ আমার মনে হতো যে আমাদের মিষ্টি করে আমার ভালো লাগে, ওই জন্য আমি মিষ্টি খাই না। তারপরে না আমি অনেকদিন পরে রিয়েলাইজ করেছি আমি মিষ্টিটা ভয়ে খাই না, কারণ আমি না ওই ধরো একটা দুটো মিষ্টিতে থামতে পারি না, মানে আমার অদ্ভুত একটা সুগার রাশ তৈরি হয়ে যায় তখন, মানে টাপাটাপ টাপাটাপ হয়তো 5-6খানা লাড্ডু খেয়ে নিলাম, হ্যাঁ 5-6খানা রসগোল্লা খেয়ে ফেললাম, হ্যাঁ তো মানে আমি মানে ওভার ইন্ডালজ করে ফেলি। তো সেই জন্য ওই খাওয়ার পর তখন বাবা হা মিষ্টি খাওয়া, তারপরে হয়তো অনেকদিন মিষ্টি খেলাম না, কিন্তু যখনই ওই মিষ্টি খেতে শুরু করি তখন মানে ওভার হয়ে যায় পুরোটাই আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার তুমি বলো, একা কোথাও বেড়াতে যেতে ভালো লাগে নাকি অনেকের সঙ্গে বেড়াতে যেতে ভালো লাগে? অনেকের সঙ্গে, মানে একা কোনোদিনই কোথাও যাইনি। আচ্ছা আচ্ছা, অনেকের সাথে মজা করবো। অনেকের সাথে বলতো মানে আমার ফ্রেন্ড সার্কেলটা খুবই ছোট, মানে ওটাকে একটা সার্কেলও হবে না, তো এরকম। আচ্ছা আচ্ছা, তোমারটা বলো, সোলো ট্রাভেল পছন্দ করো নাকি গ্রুপ? সোলো ট্রাভেলের ব্যাপারটা মানে ইদানিং খুব উঠেছে, সোলো ট্রিপে গেছে। আমার বরাবর প্রশ্ন হয়েছে সোলো ট্রিপে কি ছবিগুলো কে তুলে দেয়? তো যায় মানুষ বলে ছবিগুলো কে তুলে দেয়, এরকম সোলো ট্রিপে আমিও যাই মাঝে মাঝে। আচ্ছা, এবার তুমি বলো যে ফোনে বেশি কথা, মানে অনেকক্ষণ ধরে কথা বলতে বেশি ভালো লাগে নাকি মেসেজ করে? না, ফোন। তোমার? আমি না ফোনে কথা বলতে ভালো লাগে, না মেসেজ করতে ভালো লাগে। সামনে আড্ডা দিতে ভালো লাগে? সামনাসামনি আড্ডা দিতে ভালো লাগে, আর আমার চিঠি লিখতে ভালো লাগে। আচ্ছা, এটা তো মানে এখন শোনাই যায়। আমি স্কুলে করতাম, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল স্কুলে, তাকে ওরকম ভাবে চিঠি লিখতাম, ও আমায় চিঠি লিখতো, তারপর ওর ক্লাস 4 এ স্কুল চেঞ্জ করলো, তারপরও আমরা চিঠি লিখতাম, ও চিঠি লিখে পাঠাতো, আমার বেশ ভালো লাগতো। তুমি এখনো চিঠি লিখছো? এটা যারা জানেন না তাদেরকে বলি, এই দুটো চিঠি ও লিখতো না, পেন ফ্রেন্ড বলে ভেবেছিল, তখন থেকেই ওর সমস্যাটা শুরু হয়েছে। ও দুটো চিঠি নিজেই নিজেকে চিঠি লিখতো, ও যে বললো বন্ধুদের সার্কেলে হবে না, সার্কেল হতো না, ও নিজেই চিঠি লিখতো প্রিয় বন্ধু বলে, চিঠি লিখে তুই কেমন আছিস, আবার পাশে প্রিয় বন্ধু আমি ভালো আছি তুই কেমন আছিস, তখন থেকে সমস্যাটা শুরু হয়েছে। তুমি বলতে চাইছো মাথায় সমস্যা আছে অন ক্যামেরা? কি অবস্থা। আচ্ছা, যেহেতু তোমার ইন্টারভিউটা খাওয়া নিয়ে, হ্যাঁ আমি সুস্মিতাকে বলবো, সুস্মিতা তুই এক বাইট নিশ্চয়ই প্লিজ খা। তো তোমারও তো খাওয়া উচিত। খাবো তো, ও খেলে আপনাকে খাবো, খা। মানে ও আচ্ছা, মানে ও খা। তাহলে আমি তোদেরকে বলে গল্প বলি, কিন্তু দেখো আমি সেম ভুল করি না, আমি বিভিন্ন নতুন নতুন ভুল করি। আচ্ছা, দীর্ঘদিন ধরে আমি ওকে আমার যখন একসঙ্গে আমরা লাঞ্চ করি বা কিছু, তো কাটলারি রাখা থাকে নুনে, দীর্ঘদিন শিখিয়েছি যে দেখ বা হাতে কাঁটা চামচ, ডান হাতে ছুরি থাকে, সেটা আমি জানতাম, কিন্তু এইবার এটা হচ্ছে ছুরি, এটা হচ্ছে কাঁটা চামচ, বা হাতে কাঁটা চামচ থাকবে, ডান হাতে ছুরি, এই ধরবি, এই কাটবি, এই খাবি। এটা তো সবাই জানে, বিষয়টা মেইন পয়েন্ট এটা না, বাবারা মেয়েদের আমার সেই অবস্থায় দাঁড়িয়েছে না, মেইন পয়েন্ট মানে গল্পটা এটা নয়, গল্পটা হচ্ছে ও কখনো কাঁটা চামচ ছুরি মতো পেনের মতো হয়, তো আমি ওকে যখনই এরকম পেনের মতো ধরে তখনই তুই পেনের মতো ধরেছিস, এবার এটাকে নিয়ে কাটতে পারছে না, চামচটা ঘুরে যাচ্ছে, এসব করছে তো মানে বেশি
প্রেসার দেওয়া প্রেসার দিতে পারছি না আমি বারবার বলছি চামচটা এইটা আঙুলটা এখানে থাকবে না তো এই পেনে আমি আগের দিন দেখছি একটু লড়েই যাচ্ছে আমি পেনের মতো আমি 100 বার বলেছি 100 ওই পেনের মতো ছুঁড়ে কেন ও দেখে না আমি ওই একটা গান দিচ্ছি তুমি ছাড়া মোমো খেতে ভালো লাগে না মাংস ছিঁড়ছে না মাংস ছিঁড়ছে না কি চিঠি লিখছিস তুই বল লেটের ওপর তুই কি চিঠি লিখছিস আমাকে বোঝা কেন ধরো তুমি আমি জানি না কেন এর আমি কিছুতেই কাটতে পারছি না প্রেসার দিতে পারছি না তোমাকে ধরে হ্যাঁ আর সবথেকে খারাপ হচ্ছে এখনো পাল্টায়নি আর কি না পাল্টে গেছে ওই আমি কনসিয়াস হয়ে গেছি বলে ঠিক করে দিল নালে কি ছিল না ওই বার সাবকনসিয়াস গেলে পেনে মনে করেছে আর তার থেকে বড় হচ্ছে যখন মানুষে খায় এরকম ভাবে না যে খাচ্ছে তার তো কোনো চিন্তা নেই যে পাশে বসে তার চিন্তা চিকেনটা উড়ে গেল এই চিকেন উড়ে গেল এটা কি হয়েছে হ্যাঁ নালে আমি কেন শেখাতে যাবো আমার খেতে কাজ নেই দেখি মাধ্যমিক পরীক্ষায় বাবু অবজেক্টিভ প্রশ্নগুলো আগে করে দিবি টিক 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 বড় প্রশ্নগুলো আগে ধরবি না কিন্তু মুশকিল অল টাইম ফেভারিট মুভি একটা মুভি দুটো তিনটে কিছু নেই দুটো তিনটে মানে একটা হয় না নাম মাথায় চলে আসে মানে এরকম কবি খুশি কবি না তোমার কি শাহরুখ ফেভারিট হিরো ভালো লাগে ওরকম কারোর একজনের প্রতি ভালো সবাইকে ভালো লাগে তোমার আমার তো দুটো ছবি রায়না है तेरे दिल में हम दिल ले चुके सनम এরকম हम दिल ले चुके सनम রায়না দেখো দুটোই আমার মানে আমার ভালোবাসার হিরোইনরা ছিল আর নিজেকে যে কি সলমান খান আমি ভাবি বিয়েটাই করছি না সলমান খান ভাবি তা বিয়েটা কবে হবে এটা সলমান খান আগে সলমান খানকে জিজ্ঞেস করো ওর বিয়ে কবে তুমি কি সলমান খান হবে নাকি বলতে না না এতদিন তাই ভাবছিলাম এত প্রেমে পড়ে যেতাম তখন সলমান খান সালাম হচ্ছে তাকিয়ে আছে চোখ থেকে জল পড়ছে আর আমরা হার্ডকোর বলিউড ফ্যান বাড়িতে কিছু বলছে না বিয়ে থা করতে হবে বাড়িতে বলেছে না মা বাড়িতে তো বলেছে টায়ার্ড হয়ে গেছে বহু না না বহুবার বলেছে বাবু আর কবে বিয়েটা করবি তাই বয়স হয়ে যাচ্ছে তারপর আর দেখো সিরিয়ালে দুবার করে ফেলেছি অলরেডি কিন্তু একই মেয়েকে দুবার করেছি ওটা দেখে খুশি থাকো ব্যাস আর বলবে না 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 বিয়েটা তাহলে মোটামুটি কবে হবে আমরা সিরিয়ালের বিয়ের একটা ছবি আগে দিন একজন ফ্যান এসেছিল এসে সুন্দর বাঁধিয়ে দিয়ে গেছে ওটা মায়ের ঘরে আমি রেখে দিয়েছি মায়ের ঘরে যাতে তুই ঘুম থেকে উঠে ও না এটা তো সিরিয়ালে আচ্ছা ওকে একটু জিজ্ঞেস করি কোনোদিন কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস করেছো তো জীবনটা অ্যাডভেঞ্চার স্পোর্টস কোথায় আছো এখন মানে হয়েছে আর কি আচ্ছা এই এটা কি একটু সংজ্ঞা করে শেষ কর না একটা সেন্টেন্স 10টা ওয়ার্ড গিলে দিচ্ছি একটা ওয়ার্ড এই এটা এখন অ্যাডভেঞ্চারটা নতুন শুরু হয়েছে আর কি কথাতে না আসলে এত কিছু জানতে পারতাম তো কি ধরনের অ্যাডভেঞ্চার সেটা একটু শুনি বিভিন্ন জায়গা থেকে পড়ে যাওয়া ও আচ্ছা বিভিন্ন জায়গা থেকে গাড়ির উপর থেকে পড়ে যাওয়া নাচতে নাচতে পড়ে যাওয়া কুমড়িকে সিঁড়ি থেকে পড়ে যাওয়া বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার কিন্তু চোট আঘাত পেয়ে না এই তো উড়ে এসে ধরে নেয় উড়ি বাবা পুরো সলমান খান তখন এই তো তোমার হাতে হিরোইনটা সেফ সবাইকে সেটাও করে সলমান খান সুলভ নয় কিন্তু আচ্ছা তুমি বলো মানে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি প্রশ্নই শেষ হচ্ছে না অবভিয়াসলি তো তুমি কি করেছো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি যেগুলো হয় আর আমার জীবন হেভি অ্যাডভেঞ্চার আমরা যেমন স্ট্রিটসেও বড় হয়েছি আমরা আবার এলিট অফ দ্য সোসাইটি ক্রেম দ্য লা ক্রেম যারা তাদের সঙ্গেও মিশেছি তো আমার জীবনটা প্রচন্ড ভ্যারিড সেদিকে আমরা ছোটবেলা থেকে মানে ধর্মতলায় চলে যেতাম ধর্মতলায় গিয়ে লুকিয়ে সিনেমা দেখেছি ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের নিচে জামা কাপড় কেনাকাটা করেছি ঘুরে গিয়ে ঝামেলা করেছি বাওয়াল করেছি আবার সেম টাইম আমরা শহরের
ক্রেম ডে লা ক্রেম যায় এলিট সোসাইটির লোকজন তাদের পার্টিতে গিয়ে মানে তাদের পার্টিতেও গেছি, সুতরাং আমাদের লাইফটা খুবই ভ্যালিড ছিল। তোমার এত তুমি যদি মানে আমার জাস্ট এটা তোমার বলার পর মনে হলো যদি বলি এখনো পর্যন্ত ধরো তোমার জীবনটাকে যদি ডেসক্রাইব করতে হয় একটা লাইন বলো, কি দিয়ে ডেসক্রাইব করবে? খুব ভালো প্রশ্নটা করেছো, কিন্তু আসলে এইগুলো তো স্টাম্প হয়ে যায় ইয়ে জীবন মানে রোহিত শেট্টি ফিল্ম জীবনটা ফুল অফ অ্যাডভেঞ্চার, রোম্যান্স, অ্যাকশন, ড্রামা, রোহিত শেট্টি ফিল্ম। এরকম না হলে লাইফ তো বোরিং হয়ে যাবে। সেটাই ও তো জানবেই সেটা। আচ্ছা আমাদের সেই বিখ্যাত নেভার হ্যাভ আই এভারটা এবার হবে। হ্যাঁ এটা বাকি ছিল। হ্যাঁ এইটা ভালো হলো কিন্তু এটা। হ্যাঁ এটা হচ্ছে শাহরুখের জন্য। ঠিক আছে। আচ্ছা স্টার হোটেলে গেছো, সেখান থেকে কোনদিন কিছু চুরি চামারি করে নিয়ে এসছো? হ্যাঁ ওই যে ফারুক বসে আছে দেখো, ওই যে বড় চোর, বড় বড় 5 স্টার হোটেলে খুঁজছে, মানে বাথরুম স্লিপার্স, শু পলিশ অব্দি ঠিক ছিল, দাদা বালিশ গুলো খুব নরম, বালিশ নিয়ে যাবো তাহলে গাড়ি থেকে, ভুলেও না। যারা ফারুককে অনেকেই চেনে, যারা তোমার ইন্টারভিউ দেখবে তা জেনে রাখুন, বাড়িতে গেলে কোন জিনিস দেখে খাওয়া দাওয়া জিনিসপত্র সামনে রাখবেন লকারে। আচ্ছা এবার বলো ব্লাইন্ড ডেটে গেছো? না, বেশ কয়েকবার ডেটে গিয়ে ব্লাইন্ড হয়ে গেছে। এটা একটু শুনতে চাই। না বাকি যা समझदार के लिए इशारा ही काफी है। আচ্ছা বলো কাউকে ধরো ড্রাঙ্ক অবস্থায় এমন কিছু টেক্সট করেছো যেটা করা উচিত হয়নি? ড্রাঙ্কিং টেক্সট না, এসব করি নেক্সট। আচ্ছা তুমি যে দেখো, তুমি তো মোটামুটি দেখো সবাই তোমায় চেনে, পরিচিতি আছে, তো এই যে পরিচিতি এটা এই প্রশ্ন ওকে কেন বলা হচ্ছে না? হচ্ছে না, ওটা তোমার জন্য স্পেশাল। আমি অডিয়েন্স, আমি শুনছি। দুজনে মিলে আমাকে এখানে বলে জয় করছে বেসিক্যালি। হ্যাঁ তুমি যে এত ফেমাস পপুলার, এটার সুযোগ কোনোদিন মানে নিয়েছো? মানে সেরকম ভাবে না নিলেও মানে কি বলবো, মানে ইনডিরেক্টলি অটোমেটিকলি হয়েই যায় সেগুলো বেশ কিছু জায়গায়। কলকাতা শহরে বিশেষ করে এমন একটা জায়গা যেখানে শিল্পীদের খুবই প্রাধান্য দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়। না এরকম হয় না কোনো কোনো সিচুয়েশন যেখান থেকে বেরোনো যাচ্ছে না, নিজের এবার পরিস্থিতিটা কাজে লাগাই আর কি? মাঝে সাঝে রাস্তায় পুলিশে ধরলে পরে ট্রাফিক ভায়োলেশন দাঁড়াচ্ছে, বুঝতেছি শুটিং আছে দাদা, ও শুটিং আছে, ও আচ্ছা আপনি। আচ্ছা এটা বলো কোনোদিন কোথাও খেতে গেছো তারপর বিল না দিয়ে পালিয়েছো? না এটা করিনি কখনো, এটা করিনি। ছোটবেলায় একবার ট্যাক্সিকে ভাড়া না দিয়ে পালিয়ে গেছিলাম। পুজোর মধ্যে প্রচন্ড জ্যামে দাঁড়িয়ে আছে, আজকে ট্যাক্সি মিটার উঠেই যাচ্ছে আস্তে আস্তে করে একটা বন্ধু দেখ তো কি হচ্ছে সামনে, কি দেখতো কি হয়েছে। আমার হাতে টাকা পয়সাও কম থাকতো, মানে স্কুলে পড়ি, ঠাকুর দেখতে বেশি রাত্রেবেলা ট্যাক্সি দাঁড়িয়ে আছে জ্যামের মধ্যে। ভাবো তো আমাদের তো কাল খাম ছুটে আছে, এই রে এখান থেকে এইটুকু যাবো ভাবলাম ট্যাক্সি করে, তাও 3-4 জন একসঙ্গে ইয়ে করে ডাচ করে টাকা দেবো। দেখ তো কি হয়, তাহলে কি হয়, একটা না যে তাদের কি দেখ ঝামেলা হচ্ছে, 1-2 কোথায় দৌড়। আচ্ছা এটা দুজনকেই প্রশ্ন করছি। এটা দুজনের জন্য। কোনোদিন মানে শুটিং করার ইচ্ছে নেই সেই জন্য অসুস্থ হওয়ার নাটক করে? না এটা আমি কারণ ওইটা মানে ওইরকম ওইটা ওই ইচ্ছেটা কখনো ওরকম হয়নি আমার, যে শুটিং করতে ইচ্ছে করছে না সেটা আমাদের হয়নি, মানে আমার তো অন্তত কখনো হয়নি। কারণ এটা থেকেই এত ভালোবাসা, এত পরিচিতি, এত নাম, এত সবকিছু, মানে এইটাকে অবজ্ঞা করার মতো জায়গা তৈরি হয়নি। মোটামুটি আড্ডার আমরা শেষ পর্যায়ে, খাওয়া দাওয়াটা এখনো হয়নি। দাদা বিলটা দিন দাদা। খাওয়া দাওয়াটা হয়নি, আর লাস্ট যেটা বলেছিলাম সেটা এখনো হয়নি। একটা ইন্টারভিউটাকে শেষ থেকে সুন্দর করে আমরা শেষ করি। ও হ্যাঁ 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 হ্যাঁ,
কাউকে তো নয় তোমাকে গান করতে হবে, নয় একটা মিমিক্রি চাই আমার। না না মিমিক্রি গান আগুন লাগে মিমিক্রি তারপর কি হয়েছে? আরে তুমি এখানটা তো দুজনেই গান করতে গান গেয়ে। হ্যাঁ এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চাম 0% বেকার জীবনটাই, ছিল না ঝিংচাকাচাক স্যুট বুট আর টাই, তোমারই টাচ লেগে আজ হয়েছি হাই ফাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. যারা সঙ্গীত নিয়ে ন্যূনতম ব্যাপারটুকু জানেন তারা নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন যখন আমরা স্টেজ শো করি ওর স্কেলটা কোথায় আর আমার স্কেলটা কোথায় বুঝতেই পারছি। ওইখানে ও স্কেলে আমি রাস্কেলে, বুঝতেই পাচ্ছেন কি করে আমরা শো করি। শোতে যদি একটু গলা এদিক ওদিক হয়ে যায় ক্ষমা করে দেবেন আমাদের, আগে থেকেই বলে রাখলাম। না মানে আজকের মতো ভালো আড্ডা, যেটা আমার চ্যানেলের উদ্দেশ্য, এইরকম আড্ডা বোধহয় এই আড্ডাটার আগে কোনোদিন হয়নি। তার জন্য দুজনকেই অনেক 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 থ্যাংক ইউ। মানে আমার তো খুব ভালো লেগেছে। এবার তোমরা বলো দুজনের কেমন ভালো লেগেছে? আমারও খুবই ভালো লেগেছে কিনা বলতে পারছি আমার তো খুব ভালো লেগেছে। এটা ডিপেন্ড করবে আগামী 5-7 দিনের মধ্যে ইন্ডাস্ট্রি থেকে আমাকে বার যা সব বলছিলে তুমি এদিকে এসো বাবা, অনেক কথা বলছিলে। যাও তো বাক্স প্যাটটা গুটিয়ে যাও, চল কোথাও গিয়ে দূরে ক্ষেত কিনে চাষ করো যাও। আচ্ছা তোমরা দুজনেই একটু বলে দাও আমার চ্যানেল ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট উইথ দেবাঞ্জনা, এটা যেন সবাই একটু দেখে, তাহলে মানে আমি একটু ভালো করে কাজ করতে পারি। একদমই তাই, সকলকেই বলবো দেখতে, লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে। হ্যাঁ না তোমার এবং বেল আইকনটা কিন্তু অ্যাবসলিউটলি ক্লিক করবেন। আড্ডাটা দিয়ে ভালো লাগলো কি লাগলো? অবশ্যই ভালো লেগেছে। ফুড এন্ড এন্টারটেইনমেন্ট উইথ দেবাঞ্জনা যদি তোমায় করতে হয়, তুমি একদিন আমাদের সাথে শো করতে চলো। হ্যাঁ ফুডও হবে ধাবাতে বসে অসাধারণ রাত 3টের সময়, এন্টারটেইনমেন্টও হবে যেখানে আমরা সবাই গিয়ে তুমি দেখবে যে কত মানুষের ভালোবাসা, কত মানুষের আবেগ আমাদেরকে নিয়ে চলো তাহলে একদিন। হ্যাঁ উইথ দেবাঞ্জনাটা খালি আমরা করে দেবো, ঠিক আছে? We will take দেবাঞ্জনা with us. একদম। তাহলে এখানে এই কথাটা হয়ে রইলো, ও কিন্তু অন ক্যামেরা বলে দিল। আজকের মতো আড্ডাটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো জায়গায় অন্য কারোর সঙ্গে দেখা হবে। চলো চ্যানেলটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, টাটা।